ছিল। তার হাতের লেখা এমন বাজে ছিল, বুঝছেন? সে যখন সে যখন ওয়েলথ অফ নেশন এক্সপ্লেইন করতে যেত মানুষের কাছে, তার মাথা সে বাইরেই তো টেবিলের মধ্যে। যে সে নিজে বুঝতে পারত না যে সে কি লিখছে। এটা তো আর তাহলে হইল না। তাহলে তো ইন্টারন্যাশনাল ট্রেড বলে কিছু থাকলো না আরকি। আর ইন্টারন্যাশনাল ট্রেড না থাকলে তাহলে এইটার আমি প্রপার কনজিউমার কে থাকবে? আমি এটা সেল করব। আমার যে মার্কেটটা বড় হওয়ার সুযোগ ছিল এটা তো আমি নষ্ট করে ফেললাম আরকি। সুতরাং উই শুড বি ওয়াইড ওপেন এবং তোমার ব্যক্তিগত লাভ বা লস কিছু থাকবে না। সবাই সবার জন্য কাজ করবে এবং সেন্ট্রাল প্ল্যানিং এর মাধ্যমে কাজ করে সবাই সবার একটা মানে উৎপাদন করবে এবং এটা বন্টন হবে রাষ্ট্রীয়ভাবে আরকি। যখনই আমরা ফ্রি মার্কেট ইকোনমি বলি, যখনই আমরা দেখি যে ফার্স্ট গিল্ডেড এজ হ্যাপেন্ড ইন 1900s, যে এখন আবার আমাদের সেকেন্ড গিল্ডেড এজ হচ্ছে, যে 1% অফ দ্য পপুলেশন কন্ট্রোলস 90% অফ দ্য ওয়েলথ অফ এ কান্ট্রি। সো এটার মানে কি এইটাই বুঝায় যে যখনই কোনো ইকোনমি আসবে ইনইকুয়ালিটি হইতেই হবে? হ্যালো শাকিল, হাই তৌহিদ ভাই, গুড মর্নিং। কেমন আছেন? গুড আফটারনুন। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি। বই-টই পড়তেছি। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। এখানে আমরা থ্যাংক হচ্ছে ইউ, থ্যাংক ইউ সো থ্যাঙ্কসগিভিং মাচ। পালন করলাম। সেম টু ইউ। আমরা এই যে তোমার এই বইটা আজকে নিয়ে আমরা যে আলোচনা বইটা করব, হ্যাঁ, হ্যাঁ, আজকের যে বলে বইটা দাও কেমন? আলোচনা করব, দ্যাট উড র‍্যাপ এভরিথিং আপ। সো সেটা হচ্ছে যে দ্য গ্রেট ইকোনমিস্ট বাই দ্য লিন্ডে ইউয়ার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ হাউ দিস গ্রেট ইকোনমিস্ট উড রিঅ্যাক্ট to our current economic problems. That what this book explains. Amazing book, really loving it. So, জি ভাই। না, এখন তো আমার প্রশ্ন শুরুতেই যে এই যে অর্থনীতিবিদদের কন্ট্রিবিউশন গুলো তুমি পড়ছো বা তাদের লাইফস্টাইল বা লাইফ টাইমে কি করেছে এবং কোন পর্যায়ে কোন প্রেক্ষিতে গিয়ে করেছে। তাদের ওই সময়টা আর এখনকার সময়ে তাদের যে অবস্থানটা আমাদের মাঝে, এইটা নিয়ে তোমার কোনো অবজারভেশন আছে কিনা? মোটামুটি যা পড়েছো ওইটা নিয়ে? অবজারভেশন হচ্ছে, আমরা তো সবসময় বলে আসছি আমাদের আগের এপিসোড গুলাতেও যে আমরা ইকোনমিস্ট, আমরা হচ্ছে ফেইলিউর জাতি। কিন্তু এটা বলতাম কিন্তু মিন করতাম না, বুঝছেন? মনে, মনে ভিতরে কনফিডেন্স থাকতো যে আমরা মনে হয় স্মার্ট, বুঝছেন? উই উই আর দ্য উইনার। বাট এই রিডিং পড়ার পরে আমার আগে যতজন ইকোনমিস্ট ছিল দুনিয়ার ভিতরে বড়, যে অ্যাডাম স্মিথ থেকে ধরে যত গ্রেট কার্ল মার্কস, ইকোনমিস্ট আমরা যে পড়লাম, ফিশার, কার্ল হায়েক। মার্কস, হায়েক, আপনার এই যে আলফ্রেড আরভিং ফিশার যে ইনফ্লেশন বাইর করছে, আলফ্রেড মার্শাল, ডেভিড রিকার্ডো। মানে পড়ার সময়, তাদের থিওরি পড়ার সময় আমাদের গ্র্যাড, পরে মাস্টার্স, আবার মাস্টার্স, এদেরকে পড়তে এখন এরা ছিল আমাদের চোখের মধ্যে স্টার্স। কিন্তু যখন এদের লাইফ পড়তে গেলাম, এরা এমন লুজার ছিল লাইফে। মানে প্রত্যেকেই মানে ধরা খেয়ে এইসব ইকোনমিক্স পলিসি লেখছে। মানে দে wrote their policy from their own experience, from their own suffering of their life. যে একজন ইকোনমিক ক্র্যাশের ধরা খাইছে, হ্যাঁ, আমি ইকোনমিক ক্র্যাশের উপরে থিসিস লিখবে, সামথিং লাইক দ্যাট। সো really loved it, every context of their theories, their personal life, and this book, this writer has done an amazing job because they are হ্যাঁ, আমার really যেটা মনে হয়েছে যত হুম, বড় ইকোনমিস্ট তত বড় ধরা খাওয়া মাল। প্রত্যেকটাই তাদের ফ্যামিলি লাইফেও প্রত্যেকে অলমোস্ট 90% মানে মারাত্মক লুজার আরকি। ফ্যামিলি লাইফ যেটা বলতে বোঝায় আরকি। বেশিরভাগই তো কিছু ছিলই না, থাকলেও খুবই পেইনফুল ছিল আরকি। বা ফেইলিউর ছিল। আর সবচেয়ে কি ইকোনমিক্স তো আসে যে অর্থ বা অর্থ থেকে আরকি। অর্থনৈতিক জীবনে এরা বেশিরভাগই মানে কর্মদক শূন্য হয়ে মানে বিপদে পড়ে তাদের জীবন শেষ হয়েছে। এবং অনেকেই আছে ব্যাপারটা এরকম না যে না ছোটবেলাও কিছু ছিল না, পরেও কিছু না। অনেকের শুরু হয়েছে ভালো করে, বাট তাদের যে নিজেদের কনসেপ্ট গুলো আবিষ্কার করেছে এবং প্র্যাকটিস করতে গিয়ে তারা ধরা খেয়ে মানে সবকিছু তারা হারিয়ে ফেলেছে এবং শেষ জীবনে ওই ব্যাংকরাপ্ট বলতে যা বোঝায় বা লুজার বলতে যা বোঝায় এর বেশিরভাগই ছিল বড় মাপের লুজার আরকি। তো ওদের চোখের পানি হচ্ছে আমাদের এই বর্তমানের অর্থনীতি তত্ত্বগুলো আরকি। ওরা আমি ওখানে যাওয়ার আগে একটু মানে ঠিক আছে, বাট আমি একটা জিনিস, যে জিনিসটা দেখছি যে স্টক মার্কেট অথবা হচ্ছে এইসব জায়গা, যারা রিয়েল সেন্সে অ্যানালিস্ট, আপনি যদি এদের আগেও যে আমাদের জ্ঞানী ছিল আইজ্যাক নিউটন স্যার, যে হচ্ছে পুরা গ্র্যাভিটি-ট্যাভিটি সব আবিষ্কার করছে, সেও কিন্তু ধরা খাইছে। সো হ্যাঁ, কারণ যে ইকোনমিস্টই লুজার এরকম না। ফিজিসিস্ট, সায়েন্টিস্ট, দে আর অলসো লুজার বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিউম্যানস। এবং হচ্ছে তারাও যে এত বেশি আন্ডারস্ট্যান্ড করছে এরকম না। দে মেড মিস্টেকস, লার্নড অ্যান্ড দেন গেভ দেয়ার থিওরিজ হুইচ উই আর ইউজিং নট প্র্যাকটিক্যালি, মানে তাদের যা যেটা বলে গেছে সেই অনুযায়ী ফলো না করে আমরাও যেটা উল্টাপাল্টা ফলো করছি নিজেদের কাস্টমাইজেশন করে আমরাও ধরা খাচ্ছি।
খালি ধরা খাওয়ার উপরে আছে আরকি। না, যে দুনিয়াতে গ্র্যাভিটি বোঝা কি সহজ হচ্ছে। কিন্তু মানুষের যে আচরণ এটা বোঝা আসলেই খুব দুর্বোধ্য এবং কঠিন একটা কাজ। এবং এটার প্রমাণ আমাদের এই যে বড় এই অর্থনীতিবিদ প্রত্যেকটা গ্রেট ইকোনমিস্ট I think 12 economists are explained in this book, and this starts, of course, with the father of economics, the Adam Smith. So we're going to try to take on them and take their personal experience. We're going to talk about them, and then we'll see how much we can cover in one episode. ঠিক আছে। So yeah, starting with Adam Smith. So first thing first, যে জিনিসটা বুঝতে হবে অ্যাডাম স্মিথের সেটা হচ্ছে যে মানে অ্যাডাম স্মিথ আসছে কোত্থেকে? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাডাম স্মিথ? এবং আমরা ১ম থেকে যদি শুরু করি যে অ্যাডাম স্মিথ যখন দুনিয়াতে ছিল সেটা ছিল 18th সেঞ্চুরি। যে সময় হচ্ছে ওয়ার্ল্ডের ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ আসতেছিল থ্রু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। জাস্ট কিছুদিন আগে উইলিয়াম লি মারামারি করলো কুইন এলিজাবেথের সাথে। সে ওই যে তারপর হচ্ছে এখানের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে একটা আনপ্রেসিডেন্টেড ইনকাম এবং হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ হইলো আরকি। যে সময়টাতে অ্যাডাম স্মিথ ছিল যে সব জায়গায় ফ্যাক্টরি সেসব দেখছে সব জায়গায় ফ্যাক্টরি ওপেন হচ্ছে এবং সেই ফ্যাক্টরির মধ্যে মানুষ কাজ করতেছে এবং কাজ করে যে ফ্যাক্টরি ওনার, ফ্যাক্টরি যারা কাজ করে they are having a high increase in income. So that was অ্যাডাম স্মিথস টাইম। বাট এখন আমরা কি টাইম ফেস করতেছি? আমরা টাইম ফেস করতেছি যে হচ্ছে মডার্ন টাইমে ২০০৮ এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হইলো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার পরে মেইন যে ইকোনমি যেগুলো ইম্প্যাক্টেড হয়েছে ইউএস এবং ইউকে, তারা হচ্ছে একটা নতুন স্ট্যান্স নিল যে they will try to rebalance their economy because they lost their manufacturing job. 3/4 of their GDP is from service sector. So now, since they faced this crisis, they want to rebalance the economy towards manufacturing. In this question, would Adam Smith agree? So that is the first conundrum. The book starts with this, that if Adam Smith was alive today, will he appreciate the initiatives by US এবং UK? এই অ্যান্সারটা দেওয়ার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সবচেয়ে বড় যে প্রবলেম অ্যাডাম স্মিথের, কারণ অ্যাডাম স্মিথের টাইমে লাইফ ছিল ইজি। ইজি বলতে শুধু ছিল ম্যানুফ্যাকচারিং। আপনি প্রোডাক্ট প্রডিউস করবেন। যখন আপনি প্রোডাক্ট প্রডিউস করবেন আপনার অটোমেটিক্যালি সেটা জিডিপি ক্যালকুলেশন আসছে, গ্রোথ ক্যালকুলেশন আসতেছে। তখন আপনার ভ্যালু ইনক্রিজ করতেছে। আপনি হচ্ছে আপনার যত আ যত সাইড থেকে মেজারমেন্ট এবং যত সাইড থেকে থিওরি দেওয়া, ওই ম্যানুফ্যাকচারিং সাইড থেকে আপনি থিওরি দিতে পারতেছেন। সে কখনোই অ্যাডাম স্মিথ যেটা এখনকার সিচুয়েশনে ইউনিক সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। সা মানে ওই সময় অ্যাডাম স্মিথ নেভার থট বিকজ ওই সময় সার্ভিস সেক্টর ছিল না। সো আপনি যদি একটা লাইন একটা ওয়াজ আছে যে সেটা হচ্ছে যে সে যখন সার্ভিস সেক্টরের কথা বলে তখন বলে যে দিস সেক্টর ইজ কম্প্রাইজড অফ বুফন্স, মিউজিশিয়ানস অ্যান্ড অপেরা সিঙ্গার্স। সো according to him, the people who does music, the people who does opera and other service form, to him they are relevant to buffons. So he was in that perspective that he didn't consider service sector at all part of the economy. So because that was really tiny part of the economy and everything. So if that's the case, in this contradiction, when US and UK has 3/4 of its revenue coming from the service sector, like social media, this and that, how would Adam Smith react? So let's go back. এই কনান্ড্রামের জন্য আমরা যদি অ্যাডাম স্মিথের পার্সোনাল লাইফে যাই, অ্যাডাম স্মিথ ওই ১৭২৩ সালে স্কটল্যান্ডে তার জন্ম। সে কখনোই মানে সে ছিল একটা স্কলার, বাট সে কখনোই ইনস্টিটিউশনাল এডুকেশনকে আ পছন্দ করেনি। অ্যাডাম স্মিথ হেটেড ইনস্টিটিউশন। সে অক্সফোর্ডে পড়াশোনা করছে। কিন্তু অক্সফোর্ডে পড়াশোনা করার ফলেও সে আ মানে অক্সফোর্ডের প্রশংসা করে নাই এবং সে কোনো জায়গার মধ্যে লেখে নাই। সে হচ্ছে বলতে চাইছে যে আমি যদি এক্সাক্ট একটা লাইন বলি যে uh, the education is not for the benefit of the students but for the interest and more properly speaking for the ease of the masters. মানে হচ্ছে সে এডুকেশনটাকে ধরেই নিছে যে স্টুডেন্টদের জন্য না, এরা হচ্ছে যারা পড়ায়, যারা মালিক, তাদের লাইফকে ইজি করার জন্য, টিচারদের লাইফ ইজি করার জন্য এডুকেশন সিস্টেমটা আসছে। রিয়েল এডুকেশন ওখানে হয় না। সেই এতটুকু পর্যন্ত গেছে, সে সরাসরি বলছে দ্য টিচার্স অ্যান্ড প্রফেসর্স হ্যাভ গিভেন আপ অল টুগেদার even the pretense of teaching. Like they don't even teach anymore. You just go there and then, according to him. But eventually he became a moral philosophy professor at University of Glasgow. So যখন সে মানে
প্রফেসর হয়, এটা আবার তার লাইফের সবচেয়ে হ্যাপিয়েস্ট এবং অনারেবল লাইফ হিসেবে সে এক্সপ্লেইন করছে যে সে অনেক কিছু শিখছে, সে অনেক কিছু জানছে। এবং সে কিন্তু ইকোনমিক্স ছিল না, কারণ ওই সময় ইকোনমিক্স সাবজেক্টই ছিল না। সো এই কারণে সে moral philosophy. So economics actually literally, if we think in that way, it came from moral philosophy. It's not come from like economics, finance and everything, but how you should act, how you should behave. So he was mostly a philosopher who would give you lecture on moral philosophy and those sort of ideas. এভাবেই তার seminal work, An Inquiry into the Nature and the Causes of Wealth of Nations in 1776, it just get published. মজার ব্যাপারটা হচ্ছে যে তার লাইফের মধ্যে অনেক কিছু এনসেন্ট্রিক ছিল। তার হাতের লেখা এমন বাজে ছিল, বুঝছেন? সে যখন সে যখন ওয়েলথ অফ নেশন এক্সপ্লেইন করতে যাইতো মানুষের কাছে, ওই সময় তার প্রিন্টিং প্রেস সাথে, সাথে ছিল না। তাকে হাতে লিখতে হইতো। তারপরে সে এক্সপ্লেইন করতো তার কনসেপ্ট গুলা। তার মাথা সে বাইরেই তো টেবিলের মধ্যে। যে সে নিজে বুঝতে পারত না যে সে কি লিখছে। বুঝতে পারছি। সে ছিল এরকম। বাট ওই বইয়ের মধ্যে যে ১ম যে তার আইডিয়াটা ছিল সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। সো again আমি যে ইনভিজিবল হ্যান্ড আমরা তো আগে এক্সপ্লেইন অনেকবার বলেছি। অনেকবার বলছি। তারপর just হালকা যদি বলি, জাস্ট দিস আইডিয়া যে যখন মানুষ সেলফিশলি অ্যাক্ট করে তখন মার্কেট অটোমেটিক্যালি তাদেরকে সাপ্লাই এবং ডিমান্ডের মেকানিজমের মাধ্যমে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে আসে। মানে হচ্ছে ওই যে মানুষের সেলফিশ অ্যাক্ট ওয়ার্ক অ্যাজ এ মেকানিজম টু ব্রিং টুয়ার্ডস অ্যান equilibrium point. This is what is called invisible hand. The main idea is self-interest, that people are inherently selfish. So that is this famous line, I have explained it before, that it is not from the benevolence of the butcher, the brewer or the baker we expect our dinner, but from the regard of their own interest. So এটার মানেই হচ্ছে যে ভাই তারা যে আমাদেরকে এত দেয় এত ভালোর জন্য না, তারা দেয় তাদের নিজস্ব সেলফ ইন্টারেস্টের কারণে। এই কারণে আমরা আমাদের টেবিলে খাবার পাই, আমাদের চুল কাটে, এটা সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দিয়ে এগুলো হয় আর কি। এবং সে বলছে দিস ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এমন না যে তারা করে এবং তারা খারাপ। সে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে যখনই সে নিজের জন্য করতে চায়, এভাবে সোসাইটি যখন প্রত্যেক মানুষ তাদের নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে থাকবে, তারা এট দ্য এন্ড সোসাইটি অ্যাজ এ হোল উইল ডেভেলপ। ওখান থেকে আসছে যে এই ইনভিজিবল হ্যান্ড তাহলে কাজ কেমনে করে? দ্যাট ইজ দ্য প্রাইস মেকানিজম। প্রাইস মেকানিজম মানে হচ্ছে আপনি একটা জিনিস প্রডিউস করবেন, আর এটার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড এবং যে সাপ্লাই, এই ২ টার কম্বিনেশনে আপনার প্রাইসটা ডিসাইড হবে। এইভাবেই আপনার হবে। তারপরে সে অনেক বেশি ডিভিশন অফ লেবারের উপরে ভ্যালু দিছে। যে ওই যে সে পিন মেকিং ইন্ডাস্ট্রি, এটা তো নকল করছে যদিও, বাট সে তার আমাদের যে প্রিভিয়াস ইমাম আই থিংক গাজ্জালি, his book, this pin factory, so he was saying if you specialize and if you do division of labors, you can produce 48,000 pins a day. যখন আপনি যদি একা করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 200 বানাতে পারবেন। So that's the division of labor that he wanted to say. Now let's bring back আমরা 2008 এ যদি সেই তার যে ফুল আইডিয়ার কনসেপ্টটাকে নিয়ে আসি, যে এখন যেই ইউএসএ এবং ইউকের গভর্নমেন্ট যে ম্যানুফ্যাকচারিংকে আনার জন্য রিব্যালেন্সিং করার চেষ্টা করতেছে। সো যদি কোশ্চেনটা এভাবে করা হয় যে একটা মানুষ যখন সে ম্যানুফ্যাকচারিংকে হাইলাইট করে এবং সার্ভিস এবং অন্যান্য সেক্টরকে না ধরে, সে এই ইউনাইটেড স্টেটস এবং ইউকের যে রিব্যালেন্সিং মেকানিজম এটাকে কিভাবে ভ্যালু করবে? যদি আমরা প্রত্যেকটা গভর্নমেন্টের অ্যাক্ট দেখি, আমরা যদি ব্রিটিশের ব্রেক্সিট ইনিশিয়েটিভ দেখি, আমি যদি ট্রাম্প আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট এগেন ইনিশিয়েটিভস গুলো দেখি, they are trying to say that we need manufacturing. They are trying to say যে we want manufacturing back and we will grow, and that might be in line with what Adam Smith actually said. But Adam Smith, according to the author and according to what I have understood, I agree with the author that he would never agreed to the government intervention because his main philosophy was invisible hand. So if the manufacturing has been replaced by service, then service will prevail, and if service again fails, then manufacturing will come back. So this all should be done by natural invisible hand concept, not like আপনার গভর্নমেন্ট ক্যান ব্রিং এনিথিং। সো তার একটা লাইন এই বইয়ের মধ্যে আছে যেটা হচ্ছে যে পুরা তার যে আইডিয়াগুলোকে এক্সপ্রেস করে, সেটা হচ্ছে যে the statesman, that's the government, who should attempt to direct private goods in what manner they ought to employ their capitals. Assume an authority
which could safely be trusted not only to a single person but to no council or senate whatever, and which would nowhere to be dangerous as in the hands of a man who had folly and presumption enough to fancy himself fit to exercise it. এটা দিয়ে সে মানে এই লাইনের মধ্যে যে জিনিসটা আসছে যে প্রত্যেকটা মানুষ যাদের কাছে এখন ক্যাপিটালটা আছে তারা জানে তাদের ক্যাপিটালটা কিভাবে ইউজ করতে হবে। একটা শপকিপার জানে সে কোন প্রোডাক্ট কিনবে, সে কোন প্রোডাক্টটা হাইলাইট করবে। একটা বুচার সে জানে যে কোন গরুর মাংসটা কিনে সে কিভাবে সেল করবে। একটা রাইস ম্যানুফ্যাকচারার সে জানে যে কোন রাইসটা সে প্রোডিউস করবে, কোন রাইসটা সে সেল করবে, কতটুকু রাইস প্রোডিউস করবে, কতটুকু সে সেল করবে। সো অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ দিস ইন্ডিভিজুয়াল আইডিয়া এবং ইন্ডিভিজুয়াল decision to make themselves better like the selfish, this invisible hand would বি সাকসেসফুল। কিন্তু আমি যদি এখন এই ক্যাপিটালটা যেটা হচ্ছে আমার রিটেলারের ক্যাপিটাল, আমার হচ্ছে বুচারের ক্যাপিটাল, এটা যদি আমি একটা গভর্নমেন্টের হাতে দেই যে কখনো বুচার হিসেবে কাজ করে নাই, যে কখনো ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করে নাই, সে ওখানে সিনেটের মধ্যে বসে বসে ডিসিশন নিছে, সে কেমনে জানবে যে ক্যাপিটাল ভালো ইউজ কোথায় করবে? So this idea, this is absolutely huge, like this folly and presumption, this critical word, যে তারা মনে করে তারা অনেক কিছু জানে because তারা read about it or they saw something about it, but they would not have any idea that how this proper utilization of capital would be done, except for the person who is doing it. So এই গভর্নমেন্ট ইন্টারভেনশন যেটার মাধ্যমে এখন হচ্ছে জোর করে আনতে হবে, আমি ট্যারিফ দিব, এটা দিব, ওইটা দিব, কিন্তু এই সকল ইনিশিয়েটিভ করে যেটা হবে we will lead to another disequilibrium situation where we will be making another chaos. So যে জিনিসটা এখানের মধ্যে ওই আবার প্রশ্ন আসতেছে তাহলে কি we would let everyone be themselves, মানে আপনাকে সার্ভিস সেক্টরকে আমি চালাইতেই থাকবো এবং এটা হচ্ছে আমি কিভাবে করতে থাকবো, মানে আমার সার্ভিস সেক্টরকে চলতেই থাকবে, তাহলে তো এই যে আমেরিকা ইউএসএ কে কখনোই তো আর ম্যানুফ্যাকচারিং ফেরত আসবে না। ওইটার অ্যাগেনস্টে যে সে বলতেছে যে ইউ হ্যাভ টু ট্রাস্ট ইন দ্য পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল। সে বলছে এরকমভাবে যে ন্যাচারাল এফোর্ট অফ এভরি ইন্ডিভিজুয়াল টু বেটার হিজ ওন কন্ডিশন ইজ সো পাওয়ারফুল এ প্রিন্সিপাল দ্যাট ইট ইজ অ্যালোন উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স not only capable of carrying on the society to wealth and prosperity, but of surmounting 100 impertinent obstructions with which the folly of human laws too often incumbents into its operations. মানে এটা দিয়ে যে জিনিসটা বলতে চাচ্ছে যে আমরা যে এই মানে সবাইকে আটকাবো, আমরা হচ্ছে সার্ভিস সেক্টরকে আটকাবো, আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং নিয়ে আসবো, আমরা ট্যারিফ দিব, এই সকল ইন্টারভেনশনের মাধ্যমে কোনো কিছু হবে না। সে যেটা মনে করে এই যে একটা ন্যাচারাল এফোর্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের থাকে, যে ন্যাচারাল এফোর্টের মাধ্যমে হচ্ছে সে নিজেকে গ্রো করার চেষ্টা করে, এই জায়গার মধ্যে এটা এতই বেশি পাওয়ারফুল যে সে শুধুমাত্র নিজেকে নিবে না, সে তার পুরা সোসাইটিকে ওয়েলথ এবং প্রসপারিটির দিকে নিয়ে যাবে। এই ইন্ডিভিজুয়াল পাওয়ার যেমন হচ্ছে আমি যদি মানে পার্সোনালি ওটাকে এমবডি করে এক্সপ্লেন করতে চাই, যে যখন আমি এখানে ব্যবসা বা এখানে কাজ শুরু করি বা এখানে হচ্ছে আমি দেখছি যারা এন্টারপ্রেনার, they work literally 24 hours. And for the first few years of their life, they work without having a financial target. Like they work thinking that they would get something. That level of effort can only come if that comes naturally inside the individual. You can't have that kind of effort and initiative in an intervening or control environment. That's why he never liked communism. That's why he never liked this government intervention and everything. So, যদি লাস্ট লাইনে আমি বলতে চাই, হোয়াট ইজ দ্য লেসন ফ্রম অ্যাডাম স্মিথ? অ্যাডাম স্মিথ বলতে চাইছে, যদি আমি এক লাইনে বইয়ের মানে কোট আনকোট হিসেবে বলতে চাই, ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু বুস্ট ম্যানুফ্যাকচারিং, দে শুড ফোকাস নট অন স্পেসিফিক ইন্টারভেনশন or trying to pick winners, but they have to provide a stable, free, and competitive environment, which means peace. You have to have easy taxes. You have to have the justice system. So all of the purposes of this stable, free, competitive environment, peace, taxes, government, law of order, law, and the property rights, all of them will work to bring prosperity, even if it's through service sector. So if you have that, and there will be innovations, there will be more creative destruction according to him. So to answer that question, should government rebalance their economy according to Adam Smith? The answer is no. The government instead should give a free, fair environment of business where individuals can thrive, and that's how we won't be able to rebalance the economy.
মাই টেক যদি আমি বলতে চাই, এখন এতক্ষণ ধরে আমি বইয়ে কি আছে সেটা বললাম। আমি যদি আমার টেক বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে অ্যাডাম স্মিথ, আমি এই চ্যাপ্টারটা পড়ার পরে আমি যে ফিলিংস আমি অলরেডি আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে হুম, আমরা অ্যাকচুয়ালি অ্যাডাম স্মিথকে কখনো ভালো করে বুঝি নাই। ভালো করে বুঝি নাই এই সেন্সে, ও ওই সময় আপনি ওই সময় চিন্তা করে দেখেন, ওই সময় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে, স্লেভারি আছে। হুম, ও ওই সময় ইন্ডিভিজুয়াল রাইটস এর কথা বলতেছে এবং সে বলতেছে খুবই ক্রুড ওয়েতে যে ইটস নট এভরিওয়ান ইজ সেলফিশ। বাট ওই সময়ের মেসেজটা কি ছিল যে লেট ইন্ডিভিজুয়াল হ্যাভ দেয়ার ওন রাইটস, গেট অ্যাওয়ে ফ্রম দ্য মোনার্কি, গেট অ্যাওয়ে ফ্রম দ্য গভর্নমেন্ট, গেট অ্যাওয়ে ফ্রম দ্য দিস মনোপলিস। হুম, ওই সময় কিন্তু সে ছিল রেভলিউশনারি তার ফিল্ডে। হুম, কিছু মানুষ তার কথা শুনছে, কিছু মানুষ তাকে ইচ্ছা মতো গাইল লাইছে। ওই সময় কিন্তু এমন না যে সে আসছে সব থিওরি নিয়ে এবং সবাই এটা খুব ভালো থিওরি নিয়ে আসো আসো, না এরকম না। People fought against it, and there were people that was like cursing him, and he was leading other people's lack of power and everything. So if we literally follow what he said, and if we keep the government in a society which would support this individual pursuit of wealth and the selfish acts, things will better. It's just this intervention. Every time we do this intervention thinking that we're doing something great, but actually we are not doing anything great. So that would be my take on it. So what do you think about Adam Smith bhai? অ্যাডাম স্মিথ নিয়ে তুমি যেটুকু মানে বলেছো, এরপরে আমি যেটা বলতে চাই যে উনি সরকারের ১টা ২টা জায়গায় হস্তক্ষেপ চেয়েছেন। সেটা হচ্ছে যে যাতে মনোপলি না হয়। মনোপলি যাতে কেউ না করতে পারে সেজন্য সরকার যতটুকু আইনগতভাবে আ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে সেটা সে যাতে করে। আরেকটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নেগেটিভ এক্সটার্নালিটিস হতে পারে। পলিউশন থেকে অন্যান্য ধরনের সমস্যা, যে আমি উন্নয়ন করতে চাই বা আমি আমার ব্যবসার প্রবৃদ্ধি করতে চাই। এটা কি অন্যের ক্ষতির মাধ্যমে হবে কিনা? এই জায়গাগুলায় অ্যাডাম স্মিথ ওই সময়ে, মানে যেই সময়টা আসলে তো এত বড়, বড় চিন্তা মানুষের মাথায় আসতো না। তিনি এই পজিটিভ চিন্তাগুলো করেছেন। এখন আমরা সবসময় তাকে যখন সমাজতান্ত্রিক বা বর্তমান সময়ের সমস্যার থেকে তাকে গালিগালাজ করি, তখন বুঝতে হবে যে না, আসলে উনি আজকে থেকে ৫০ বছর আগের কথাগুলো বলেন না। উনি আজকে থেকে ২০০-২৫০ বছর আগের ২৫০ বছর কথাগুলো, আগে। ২৫০ বছর আগের কথা বলেছেন। ওই সময়ের সমাজ অন্যরকম ছিল। ওই সমাজে ওই ধরনের কথা বলা অনেক বড় একটা অ্যাডভান্স চ্যালেঞ্জিং চিন্তা, ছিল। চ্যালেঞ্জিং ছিল এবং তিনি সেটা করেছেন এবং তিনি সফলভাবেই করেছেন আরকি। তো পাশাপাশি উনি উনার ব্যক্তিগত জীবন একটা ছিল। উনি আনম্যারিড ছিলেন এবং মোটামুটি সিম্পল এবং আ একাকিত্ব নির্জন জীবন যাপন করতেন। তো তার এই চিন্তাভাবনার সাথে অর্থনীতির সাথে তার জীবনধারার একটা মিল রয়েছে এবং এই মিলটা আমরা তার বিভিন্ন থিওরিতেও কিন্তু দেখতে পাই। এর বাইরে আমরা পরবর্তীতে যদি আলোচনায় যাই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী আলোচনার যে বিষয়বস্তু হবে, সেটা হবে আমাদের এর পরবর্তী একজন বড় ইকোনমিস্ট নিয়ে আমি কথা বলতে চাই। উনি হচ্ছেন ডেভিড রিকার্ডো। তো আমি ডেভিড আপনাকে একটু স্টার্ট দেই। মানে আমার তো অনেক মানে এটা নিয়ে আপনি যেহেতু এক্সপ্লেইন হ্যাঁ, করতে চান, আপনি মানে আমি জাস্ট ওকে, আপনাকে একটা ইন্ট্রো দিয়ে দেই। সেটা হচ্ছে যে গো হেড। অ্যাডাম স্মিথ তো বলতেছিল এতক্ষণ ধরে যে দেশের ভিতরে কি হবে না হবে। দেশের ভিতরে আমি কি করব না করব। হুম, এখনো কিন্তু আমরা ইন্টারন্যাশনাল এ যাই নাই। যেটা আমার ঠিক। স্পেশাল ইন্টারন্যাশনাল ট্রেড। হ্যাঁ, সো এই যে এখনকার যুগে আমরা যে শিখতেছি যে আ ট্রেড ডেফিসিট খারাপ। এই যে ট্রাম্প আইসা বলল যে এই যেই দেশের সাথে আমার ট্রেড ডেফিসিট আছে, ওই দেশকে এখন রেসিপ্রোকাল ট্যারিফ দাও এবং ডাবল হোয়াটএভার ইস দ্য বুলশিট রেসিপ্রোকাল ট্যারিফ দ্যাট হি ক্যান থিংক অ্যাবাউট। হুম। সো এই যে ইনিশিয়েটিভ গুলো অ্যাকর্ডিং টু ডেভিড রিকার্ড, আপনার কাছে কি মনে হয় যে হি উড এগ্রি যে এই যে আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে যে আমরা ব্যারিয়ার আনতেছি, হাউ দিস থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ কিভাবে এই জিনিস আমাদের মডার্ন ওয়ার্ল্ড এ ইমপ্যাক্ট করবে ভাই? তুমি ভালো একটা প্রশ্ন করেছো। তুমি চিন্তা করে দেখো যে মধ্যযুগটা পুরোপুরি ছিল এক মার্কেন্টালিজম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। মার্কেন্টালিজম তত্ত্বটার মেইন কথা ছিল যে আমরা শুধু এক্সপোর্ট করব। কারো কাছ থেকে কোনো কিছু কেনা যাবে না। এতে কি হবে? আমাদের কাছে রিজার্ভ বেশি থাকবে। বৈদেশিক মুদ্রা বেশি থাকবে। স্বর্ণ, বিশেষ করে স্বর্ণ বা ভ্যালুয়েবল যেই সাবস্টেন্স গুলো ছিল, স্বর্ণ, রূপা, তামা, দস্তা, এই জিনিসগুলো আমাদের কাছে বেশি থাকবে। আমরা সবসময় পজিটিভ থাকবো এবং আমরা সবসময় রপ্তানি করব, আমদানি কোনো কিছু করব না। এটাই ছিল মার্কেন্টালিজমের তত্ত্বটা। কিন্তু ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি প্রপার থিওরির মাধ্যমে ডেভিড রিকার্ডো বোঝানোর চেষ্টা করেন যে এখানে আন্তর্জাতিক বাণিজ্য বলে একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ তিনি বর্তমানে আধুনিক আন্তর্জাতিক বাণিজ্য বলতে যা বোঝায়, উনি হচ্ছেন ফাউন্ডিং ফাদার। তার এই ১ম আধুনিক চিন্তা আসে যে না, আন্তর্জাতিক বাণিজ্য আমাদের সবার জন্য প্রয়োজন। আমাদের একমাত্র কাজ হচ্ছে অন্য দেশ থেকে স্বর্ণ, রূপা
বা অন্য পদার্থগুলো নিয়ে এসে জমা করা না, বরং অর্থনীতির অন্যতম বড় কাজ হচ্ছে যে ভোগ করা আরকি। এখন এই ভোগ যদি না করতে পারি, আমি খামাখাই সবকিছু আমার নিজের পকেটে এনে জোগাড় করে রেখে লাভ কি? এখন সেই প্রেক্ষিতেই তিনি ইন্টারন্যাশনাল যেই ট্রেড ডেফিসিট আছে এইটা নিয়ে তার বেশ কিছু কাজ রয়েছে। উনার ১ম কনসেপ্টটা হচ্ছে যে ট্রেড ডেফিসিট কোনো সমস্যা না। আমাদের ১ম এ যখন চিন্তা ছিল ওই সময়ে যারা মার্কেন্টালিস্ট ছিল তাদের চিন্তা ছিল যে ট্রেড ডেফিসিট কোনোভাবেই করা যাবে না। অর্থাৎ আমরা সবসময় ট্রেড ব্যালেন্সে থাকবো। কিন্তু ডেভিড রিকার্ডো বললেন যে ট্রেড ডেফিসিট সবসময় খারাপ না। কখনো এইটা যদি কোনো একটা দেশ তার নিজস্ব পণ্যের উপর স্পেশালাইজেশন বাড়িয়ে দেয়, এটা বরং বেনিফিশিয়াল হতে পারে। ধরো আমেরিকা কম্পিউটার বানায়, আমরা বানাই গার্মেন্ট প্রোডাক্ট। এখন আমি জোর করে যদি বলি যে আমি সব ধরনের কম্পিউটার প্রোডাক্টের উপর হাই অ্যামাউন্ট অফ ট্যারিফ দিয়ে দিলাম। তাহলে কি আমরা ইচ্ছা করলেই এই মুহূর্তেই তোমার খুব দ্রুত আইসিটি সেক্টরে খুব ভালো কিছু করতে পারবো? পারব না। আবার আমেরিকা যদি বলে, "না, আমরা বাংলাদেশ থেকে কোনো গার্মেন্টস নেব না। কোনো ৩য় বিশ্বের দেশ থেকে গার্মেন্টস নেব না। আমরা এখন এইখুনি টেক্সাসে অথবা নেভাদাতে বা অন্যান্য স্টেটে আমরা গার্মেন্ট ফ্যাক্টরি করে আমরা এখানে করব।" ডেভিড রিকার্ডো বলেছেন, এই ধরনের চিন্তাভাবনা খুবই সমস্যার। বরং যার যেটা দীর্ঘমেয়াদী সামর্থ্য রয়েছে বা সামর্থ্য করার সুযোগ রয়েছে এবং স্পেশালাইজেশন করার সুযোগ রয়েছে, সেটা করে তারপরে ধাপে মানে সামনের দিকে আগানোর চিন্তা করা যেতে পারে। এছাড়া উনি আরেকটা যেই আইডিয়াটা বলেছেন এখানে, দ্য রিকার্ডো থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এইটা হচ্ছে যে কোন দেশটা আসলে কোন পণ্য উৎপাদন করতে পারে সেটার একটা স্পেশালাইজেশন অবশ্যই হওয়া উচিত। এইটা কিন্তু আবার ঠিক হ্যাঁ, কিছু বলবা? এখানে মজার ব্যাপারটা হচ্ছে ওর কিন্তু ২ টা। একটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি অফ হ্যাঁ, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। বলো। ঠিক আছে না? হুম। ১ম টা ইজি। মানে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা মানে জিনিসটা হচ্ছে শুনতে একটু আপনার কাছে মনে হয় যে ইজি। বাট পল সেমুলসন যে এটা নিয়ে বেশি এনালাইসিস করেছে সে বলছে যে দিস ইজ undeniably true, this comparative advantage, but this is not obvious to most intelligent people even. মানে পল সিমনসন বলছে ইন্টেলিজেন্ট পারসন এটা বুঝে না, এটা obvious. একটু আপনি বুঝায় দেন সবাইকে একটু ভাই। না, মানে এই জিনিসটা হচ্ছে যে বরং কম্পারেটিভ অ্যাডভান্টেজটাই হচ্ছে মানে বর্তমান যে আন্তর্জাতিক বাণিজ্যটা আছে, এটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মেইন কনসেপ্ট আরকি। একটি দেশের সব পণ্যই অন্য দেশের তুলনায় এফিশিয়েন্ট হতে পারে। কিন্তু তার মানে এই না যে তাকে মানে সবগুলো পণ্য উৎপাদন করতে হবে আরকি। বরং তার যেটা সবচেয়ে বেশি লাভ হয়, সেইটা সে উৎপাদন করলো। আর তার চেয়ে যেটাতে কম লাভ হয় এটা অন্য দেশের উপর ছেড়ে দিল আরকি। এইটা হচ্ছে তোমার একটা কম্পেয়ার করার একটা সুযোগ থাকে আরকি। যেমন তুমি যদি বলো যে আমেরিকা গার্মেন্ট ইন্ডাস্ট্রি করলে কি ওরা কি লাভ করতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। কিন্তু তার মানে কি তাদের কি গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখন করার কোনো দরকার আছে? নাই। গার্মেন্ট ইন্ডাস্ট্রি করলে তারা যদি এখানে বলে বাংলাদেশ থেকে গার্মেন্ট নিলে প্রত্যেক শার্টের উপর $২০০ ট্যারিফ। আর এদিকে আমরা এখান থেকে শার্ট বানাবো। তাহলে তো ওখান থেকে লাভ হবেই, অবশ্যই লাভ হবে। কারণ মানুষজন তো তখন আর কোনো জায়গা থেকে না কিনতে পেরে ওখান থেকে কিনবেই। তার মানে কি? এখানে তোমার সুযোগ আছে আমেরিকারও গার্মেন্ট ইন্ডাস্ট্রি করে লাভ হওয়ার, জাস্ট ওই যে মার্কেন্টালিস্ট কনসেপ্ট থেকে তারা যদি ওইটা করে যে আমরা হাই ট্যারিফ দিয়ে রাখবো, বাইরে থেকে কিছু নিয়ে আসবো না। আমরা এখানেই উৎপাদন করব, কম্পিউটার উৎপাদন করব, আবার আ গার্মেন্ট ইন্ডাস্ট্রিও থাকবে। কিন্তু এটা আসলে তোমার বাস্তবিক অর্থে ফলপ্রসূ অর্থনীতিতে এটা খুব বেশি কাজে আসবে না। কারণ এখানে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা অংশ হচ্ছে যে তুমি ইন্টারন্যাশনাল ট্রেড যদি থাকে তাহলে কিন্তু কনজাম্পশন করার লোক বেশি থাকতেছে আরকি। তুমি যেই প্রোডাক্টটা করবা এইটা সেল করার জায়গা বেশি, স্কোপ বেশি থাকতেছে আরকি। এবং তোমার যে পণ্যটা আছে, তোমার যে প্রোডাক্টটা আছে এইটা নিয়ে তুমি আরো বেশি পরিমাণ মানে স্পেশালাইজড করে এইটাতে তুমি আরো বেশি হাই অ্যামাউন্ট অফ প্রফিট করতে পারবা। আর সবচেয়ে কি ট্রেড ডেফিসিট মানে কোনো খারাপ কথা না। ট্রেড ডেফিসিট ইভেন সামটাইমস নেসেসারি। যদি মনে করো যে আমার ট্রেড ডেফিসিট থাকে, তাহলে আমাদের কি করা যেতে পারে? আমরা যদি মনে করি যে ফরেন ইনভেস্টমেন্ট দরকার, তাহলে আমরা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসলাম। তারপর ওইখানে প্রয়োজন মতো প্রোডাকশনের যে ফ্যাসিলিটিসটা আছে, এই স্ট্রাকচারটা আমরা একটু মনে করো যে এই জিনিসগুলা তোমার করে ফেলতে পারি। এবং দেখা যায় যে ২ টা দেশ বা একাধিক দেশের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু উভয়কে বা সবাইকে বেটার অফ করে আরকি। এখন আমরা যদি একটার মধ্যেই মানে পড়ে থাকি যে আমি গার্মেন্ট করি, আমি ইন্ডাস্ট্রি করি, আমি আইসিটি করি, সবই করি, তাইলে তো হবে না। তাহলে আমার এইটার সোল মার্কেট কি আমাদের দেশ হবে? এইটা তো আর তাহলে হইল না। তাহলে তো ইন্টারন্যাশনাল ট্রেড বলে কিছু থাকলো না আরকি। আর ইন্টারন্যাশনাল ট্রেড না থাকলে তাহলে এইটার আমি প্রপার কনজিউমার কে থাকবে? আমি এটা সেল করব। আমার যে মার্কেটটা বড় হওয়ার সুযোগ ছিল এটা তো আমি নষ্ট করে ফেললাম আরকি। সুতরাং উই শুড বি ওয়াইড ওপেন এবং আমাদের মনে করা উচিত যে আমাদের কারোর নিজেদের মানে জাস্ট প্রটেক্ট করার নামে মানে যা তা লেভেলের ট্যারিফ করা বা তোমার ব্যারিয়ার তৈরি করা এটা আসলে কোনোভাবেই হেলথি কোনো আইডিয়া না।
এখন ধরো মনে করো যে যদি আপনি মানে যেটা আপনি বললেন এটাকে যদি একটু প্যারাফ্রেজ করতে চাই যে আমেরিকা এখন আছে হচ্ছে টেকে সার্ভিস সেক্টর, সে খুব ভালো সেমিকন্ডাক্টর বানায়, সে ভালো হুম, ডিজাইন করে, সে ভালো এখন জিপিইউ বানাচ্ছে এনভিডিয়া। সো আমেরিকা হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। আমেরিকা অলসো ক্যান প্রডিউস গার্মেন্টস। হুম। তার মানে কি আমেরিকা দুইটাই তৈরি করবে? যে এছাড়ার মধ্যে সে যেটা ভালো, সে গার্মেন্টসও তৈরি করতে পারে, এই কারণে সে দুইটাই করবে। যদি সে দুইটা করে তাহলে কি হবে? সে ফোকাস করতে পারবে না সার্ভিসে। সে এটাই আরকি। এটাই। আর বাংলাদেশে যদি দিয়ে দেয় এখন গার্মেন্টসটা, সো বাংলাদেশ ফোকাস করতে পারবে গার্মেন্টসে। সো বাংলাদেশ ক্যান হ্যাভ মোর আউটপুট ইন গার্মেন্টস। দ্যাটস হোয়াট দ্য কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইস। ইভেন ইফ এ কান্ট্রি ইজ বেটার এট প্রোডিউসিং বোথ গুডস, হুম। সে যদি স্পেশালাইজ করে সে প্রোডিউস করতে পারবে বেশি, এবং কান্ট্রিজ যখন স্পেশালাইজ করে এবং যখন ট্রেড করে, উই হ্যাভ মোর আউটপুট কনজিউম। এটাই তো বুঝতে বুঝতে পারছি। পারছে। এটাই আরকি মেইনলি এটাই। তবে অন্যান্য অর্থনীতিবিদদের মতো সে আসলে মানে এই একমাত্র ব্যতিক্রম, সে অত বড় লুজার না। সে ফাইন্যান্সিয়ালি বেশ ভালো ছিল এবং বেশ প্রভাবশালী ছিল এবং মোটামুটি তার ইনফ্লুয়েন্স ছিল এবং সে এই ইনফ্লুয়েন্স গুলো সে পিচ করার চেষ্টা করত। তার যতটুকু সুযোগ ছিল যেখানে ওইখানে গিয়ে সে এই পিচিংটা করতো আরকি। মানে প্রপারলি করতো এবং এইসব জায়গায় সে এই গ্যাপটা নিত না আরকি। তো এটা ভালো জিনিস। এটা তোমার পরবর্তীতে কাজেও লেগেছে। এখন আমরা এর পরের যে আলোচনা, সেই আলোচনাতে আমরা একটু যাই। তুমি যদি কার্ল মার্কস নিয়ে যদি একটা ইন্ট্রোডাকশন দাও, আমি তাকে কার্ল মার্কস নিয়ে আবার একটু ডিটেইলস এ বলি দেখি। কার্ল মার্কসের অবশ্যই। সো ওই আমরা যদি আ ডেভিড রিকার্ডোকে লাস্টের দিকে একটু শেষ করতে চাই। আমি হুম, একটা জিনিস হাইলাইট করতে চাই ডেভিড রিকার্ডোর। একটা তো আমরা আইডিয়া বুঝলাম। যেটা হচ্ছে যে ২ কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি যদি ২ টাকা কোনো ২ টা প্রোডাক্ট প্রোডিউস করতে পারে হুম, এফিশিয়েন্টলি, ইভেন আফটার দ্যাট দে শুড স্পেশালাইজ। হুম, এখন এই থিওরিতে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে ডেভিড রিকার্ডো বলে গেছে, সেটা হচ্ছে যে ইন দিস সিস্টেম দেয়ার উইল বি উইনার্স অ্যান্ড লুজার্স। হুম, যেটা হচ্ছে যে যখনই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হচ্ছে, আমরা আগেও বলে আসলাম যে ওল্ড টেকনোলজি উইল বি রিপ্লেসড, থিংস লাইক দ্যাট। সো ও যেটা বলতেছে সেটা হচ্ছে যে মানে রিকার্ডোর যে মডেল দিস থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, এ বলতেছে যে যখন কোনো একটা জায়গার মধ্যে এরকম স্পেশালাইজেশন হবে, যখন স্পেশালাইজেশন হয় তখন কিছু জব রিডান্ডেন্ট হয়ে যায়, এবং যখন ওই রিডান্ডেন্ট হয়ে যায় এবং গভর্নমেন্ট অর রেসপেক্টিভ অথরিটি does not care about those redundant workers, they will be the losers in the system. And if the loser in the system, they will then influence the political decisions. This theory is being played out in front of our eyes. যখন হচ্ছে ওই যে ২০০০ সালে চায়না যখন WTO তে আসলো, যখন all the world manufacturing was offshored and outsourced to China, যে লোকাল ম্যানুফ্যাকচারার ছিল, যেমন হচ্ছে মিশিগানে ছিল ইউএস অটো ওয়ার্কার্স, তারপর হচ্ছে ইউকেতে ছিল অনেক রকমের ম্যানুফ্যাকচারিং জব, তাদের যখন চলে গেছে এই ওয়ার্কারদের রিহ্যাবিলিটেশনের জন্য, এই ওয়ার্কারদের কন্টিনিউশনের জন্য কোনো কিছু করা হয় নাই। যাতে এখন ওই যে গ্রুপ অফ ওয়ার্কার্স হ্যাভ গন হাই ইন নাম্বারস, নাও দে ক্যান ইনফ্লুয়েন্স পলিটিক্যাল ডিসিশনস দ্যাট লেড টু ব্রেক্সিট, getting exit from the EU and America. So you have president like President Donald Trump. So this is the thing. His theory actually says that we have to take measures to redistribute the trade benefits that we are getting. So যেটা বলতেছিলাম, according to his theory, যদি আমাদের কোন একটা দেশ যখন এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি ফলো করে, যে আমরা বুঝতেছি উইনার হবে, লুজার্স হবে, সে ওই সকল ইনিশিয়েটিভকে মানা করবে না যদি আমরা ওই লুজারদেরকে রিহ্যাবিলিট করার জন্য এই গেইনস ফ্রম ট্রেড থেকে কিছু গেইন ওই রিহ্যাবিলিটেশনের জন্য ইউজ করা হয়। ওই ওয়ার্কারদের জন্য নতুন জব ইমপ্লয়মেন্ট তৈরি করা, নতুন স্কিল ট্রেনিং তৈরি করা, ওই সকল কাজ যদি করা হয়। এই উনার থিওরি লিটারেলি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তখনই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে গ্রোথ আসছে, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রিজ আর ট্রেডিং উইথ ইচ আদার। দিস মার্কেন্টালিস্ট আইডিয়া যে গভর্নমেন্ট হচ্ছে ব্যবসার জন্য সব করে দিবে, এগুলো চেঞ্জ হয়ে গেছে, মনোপলি চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। তখন বাংলাদেশের মতো দেশ উন্নতি করার সুযোগ পাইছে। সো হি ইজ রিয়েলি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কিন্তু নেক্সটে যে আসতেছে, সে সরাসরি বলে দিছে যে পুরা মার্কেট, এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ যত থিওরি আছে এগুলো পুরো বুলশিট, এগুলো দিয়ে কোনো কিছুই হবে না। এই যে সিস্টেমটা আসছে এটা হচ্ছে এক্সপ্লয়েটেটিভ সিস্টেম, যারা হচ্ছে লেবারদেরকে সবসময় এক্সপ্লয়েট করবে, এবং যারা ওনার, যারা ক্যাপিটাল ওনার, তাদেরকে উন্নতি করবে এবং পুরাটাকে ফিক্সড করতে হবে, রিপ্লেস করে দিতে হবে। বুঝতেই পারতেছেন আমি কার কথা বলতেছি, কার্ল মার্কস। তো অনেক দেশ কিন্তু এখনো আছে যারা এই কার্ল মার্কসের থিওরি ফলো করতেছে, চায়না। সো দ্য কোয়েশ্চেন উড বি, হু ইজ কার্ল মার্কস অ্যান্ড হোয়াই হি ইজ সেইং দিস অ্যান্টাই ক্যাপিটালিজম থিংস, and according to his ideology, can China ever become rich? তৌহিদ ভাই। এইটা হচ্ছে যে তোমার আমরা সারা দুনিয়া যে দেখি,
দুনিয়াতে একজন বিপ্লবী ব্যক্তি হচ্ছেন মিস্টার মার্কস। মার্কসের আইডিয়াটা উনি যখন শুরু করেন, উনি একভাবে শুরু করেছেন। পরবর্তীতে এটার প্রপার প্র্যাকটিসটা হয়েছে লেনিন এবং স্টালিনের মাধ্যমে রাশিয়াতে, এবং পরবর্তীতে আ মাও সেতুং মাও সেতুং যে আমরা জানি মাও জেদং বলে। তো মাও জেদং এর চায়নাতে আরকি। এখন তার যে থিওরিটার সাথে প্র্যাকটিক্যাল কনসেপ্টটা যেটা রাশিয়াতে এবং চায়নাতে প্র্যাকটিস করা হয়েছে, এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। এবং আবার ওই রাশিয়া এবং চায়নাতে যে ২ টা প্র্যাকটিস করা হয়েছে, ওইগুলোর মধ্যে আবার ডিফারেন্স আছে। আবার রাশিয়াতেই যেটা প্র্যাকটিস করা হয়েছে, সেটার মধ্যে শুরুর দিকে, মাঝের দিকে এবং পরের দিকে আবার ডিফারেন্স আছে। আবার চায়নাতে শুরুর দিকে, যদি আমি বলি মাও সেতুং এর যেই সময়টা, ওই সময়ের যেই আ যেই প্র্যাকটিসটা ছিল, ওইটা যেরকম, আবার পরবর্তীতে দেন জিয়াওপিং এর যে সময়টা, ৮০ পরবর্তী সময়টা, এটা আবার পুরোপুরি ডিফারেন্ট। এখন মেইন আইডিয়া যেটার উপর করে মার্কসের মৌলিক যেই ভিত্তিটা, সেটা হচ্ছে যে তার মতে, বা তুমি যখন মার্ক্সবাদ পড়তে যাবা, তখন একটা কথা পাবা যে সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখন শ্রেণী সংগ্রামের ইতিহাসটা কথাটা তো মানে একটু মানে ভেগ হয়ে গেল যে আসলে কিসের শ্রেণী সংগ্রাম? আরো স্পেসিফিক্যালি বললে সেটা বলতে হবে যে উৎপাদনের যে উপকরণ, মিনস অফ প্রোডাকশন বলতে আমরা যেটা বুঝাই, এর মালিকানার জন্য যে শ্রেণী সংগ্রাম, সেটাই হচ্ছে তোমার মার্ক্সের শ্রেণী সংগ্রাম আরকি। যে সমাজের ইতিহাস হলো উৎপাদনের মালিকানার জন্য শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখন কে সমাজে কি উৎপাদন করে, কে এর মালিক, এর দ্বারা কিন্তু একটা সমাজের অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হয়। এইটার উপর কিন্তু দাঁড়ায় যায় একটা সমাজের রাজনীতি, আইন, সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার। এবং বাস্তবতা হচ্ছে যে এই যে আমরা সমাজের যে রাজনীতি, আইন, সংস্কৃতি, এদের কাজ কি? মার্কস বলতেছে এইটার কাজ হচ্ছে মূলত ক্ষমতাসীন শ্রেণীর এরা স্বার্থ রক্ষা করে আরকি। এখন মেইন প্রবলেমটা হচ্ছে মার্কসের মতে যে পুঁজি বা ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝি, ক্যাপিটালিজমের ক্যাপিটাল বা পুঁজিটাই হচ্ছে পৃথিবীর সকল নষ্টের গোড়া আরকি। এখন এই যে তোমার পুঁজিটা আসে কোথা থেকে, এবং পুঁজিটার মানে এর ভিত্তিটা কি? ধরো একজন শ্রমিক যে মানে টাকাটা সে বেতন হিসেবে পায় বা মজুরি হিসেবে পায়, তার চেয়ে কিন্তু সে বেশি তোমার মূল্যের প্রোডাক্ট তৈরি করে বা সার্ভিস তৈরি করে। তখন যেহেতু সার্ভিসটা অতটা প্রমিনেন্ট ছিল না, প্রোডাক্টের কথা যদি বলি, প্রোডাক্ট তৈরি করে এখন। অর্থাৎ শ্রমিককে কাজে লাগায় ৳১০ বেতন দিয়ে যে ৳২০ যেই প্রোডাক্টটা তৈরি করা, এই যে ৳১০ এক্সট্রা থাকলো, এর নাম হচ্ছে তোমার সারপ্লাস। এখন এটাই হচ্ছে মার্কসের সেই বিখ্যাত থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এবং এই যে তোমার এক্সট্রা ৳১০, এই ৳১০ হচ্ছে তোমার মালিকরা, বুর্জোয়া যারা, এরা প্রোলাতারিয়েত বা শ্রমিক শ্রেণী যারা আছে, এদের শোষণের এই ৳১০ হচ্ছে শোষণ। এবং এই শোষণটা ৳১০ একজনের থেকে ১ ঘন্টায় করছে। এইটা একজনের থেকে একদিনে সেটা হবে ৳১০০। আবার এটা ১,০০০ জনের জন্য থেকে ৳১,০০,০০,০০০ হবে। এইভাবে সিস্টেমটাকে দাঁড় করিয়ে যারা পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট, তারা শ্রমিকদেরকে শোষণ করে আরকি। এবং দিনে মার্কস যেটা প্রেডিক্ট করেছিল যে এই হারটা দিনে বাড়তেই থাকবে। তারা যারা পুঁজিবাদীরা আসবে বা ক্যাপিটালিস্টরা আসবে বা ফ্যাক্টরি ওনার যারা আসবে, তারা কি করবে? যে তাদের তো উম যেই তোমার প্রফিটটা পায়, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা আ এক্সপানশন লাগবেই। নইলে তো তোমার ক্যাপিটালিজম টিকবে না আরকি। তখন তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হবে। অ্যাগ্রেসিভ হতে গিয়ে তারা উম বেশি মেশিনারি বা তোমার টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করবে। তখন সেক্ষেত্রে শ্রমের ব্যবহার কমে যাবে। তখন তাই মোটামুটি আস্তে তোমার এখানে একটু কম্পিটিশনও বাড়বে। এবং শ্রম একমাত্র মোটামুটি মার্কস যেটা বলার চেষ্টা করতেছেন যে শ্রমিকরা প্রপারলি সারপ্লাস ভ্যালুটা তৈরি করতে পারে। কিন্তু টেকনোলজি যেটা আছে, সেটা আবার মানে প্রপারলি সারপ্লাস ভ্যালু তৈরি করতে পারে না। কারণ টেকনোলজি তো অন্য ক্যাপিটালিস্টরা পেয়ে যায়, এবং ওই অন্য ক্যাপিটালিস্টরা কম্পিটিশনের কারণে ওই জায়গায় কিন্তু তোমার একটা জায়গায় গিয়ে আ ওই ওদের যেই সারপ্লাস ভ্যালুটা টেকনোলজির কারণে খুব বেশি আর বেনিফিট করতে পারে না। কিন্তু এখানকার মেইন মোরাল অপারেন্ডি হচ্ছে যে শ্রমিকের যেই এক্সট্রা যে মানিটা থাকে, ওইখান থেকেই আ তোমার তাদেরকে শোষণ করার একটা সিস্টেম করা হয়। এবং মানে আমি মার্কস যেটা যদি একটু জাস্ট বুঝি যেটা আপনি বলতে চাইলেন, হ্যাঁ, সেটা থেকে আমি যদি একটু জাস্ট আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে ওর মেইন আইডিয়াটা ছিল থিওরি অফ সারপ্লাস ভ্যালু। হ্যাঁ, সো থিওরি অফ সারপ্লাস ভ্যালুর মাধ্যমে সে যেটা বুঝাতে চাইছে যে যখন ওয়ার্কাররা, লেবাররা একটা কোম্পানিতে, ফ্যাক্টরিতে কাজ করে,
হুম। তখন তারা যে জিনিসটা প্রোডিউস করে, ধরেন অনেকগুলো ইনপুট নিল, ঠিক আছে? সুতা নিল, নিয়ে একটা জামা বানাইলো। সো সুতা এগুলোর দামের চেয়ে জামার দামটা একটু বেশি। সো এই যে এক্সট্রা একটা সারপ্লাস ভ্যালু তৈরি হইলো, হুম। ক্যাপিটালিস্টরা কি করে যে যারা এই কাজটা করতেছে ভ্যালু ক্রিয়েশনের জন্য তাদেরকে একটা মিনিমাম ওয়েজ দেয়। হুম। যেটা হচ্ছে যে তাদের সারভাইভালের জন্য যথেষ্ট এবং বাকি যে এন্টায়ার ভ্যালু তারা তাদের পকেটে নিয়ে নেয়। হ্যাঁ, এক্সাক্টলি। এই এটা হচ্ছে সিস্টেমটাকে হ্যাঁ, এক্সপ্লয়টেটিভ ধরা হয়েছে। এটাই কিনা ভাই? হ্যাঁ, এটাই। কিন্তু তার যে আরেকটা ভবিষ্যৎবাণী কয়েকটা মানে সে এটা তো অনেকটা তোমার প্রেডিকশন বা রেকনিং করছে যে উনি চিন্তা করছেন যে এটা হবে। তো তার কিছু রেকনিং এর মধ্যে একটা হচ্ছে যে প্রযুক্তিগত যখন উন্নয়নটা হচ্ছে তখন কিন্তু শ্রমের ভাগটা কমে যাবে। সেক্ষেত্রে তোমার এক্সপ্লয়টেশন করার জায়গাটা কমে যাবে এবং লাভ করার জায়গাটাও কিন্তু কমে যাবে আরকি। এবং এই লাভ করার যখন জায়গাটা কমে যাবে তখন তোমার এখানে তাদের ওই যে ক্যাপিটালিজম সিস্টেমটা ওইখানে ফল করবে আরকি। এরকম তার মানে বিভিন্ন ধরনের ভালো চিন্তা আসছে। আর চায়নার সাথে তুমি যদি উদাহরণ দাও, যে চায়না যখন শুরুতেই আসলো, চায়না এসে মাও জেদং তিনি পুরোপুরি আ যেই আইডিয়াটা পেয়েছিলেন মার্কসের বই থেকে সেটা নিয়ে তিনি চিন্তা করলেন এবং উনি চিন্তা করে পরবর্তীতে এইটা প্র্যাকটিস করার চেষ্টা করলেন এবং যে একটা সেন্ট্রাল একটা ব্যবস্থার মাধ্যমে বা কেন্দ্রীয় একটা ব্যবস্থার মাধ্যমে পুরা দেশটাকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সব দিক দিয়ে তিনি সাজানোর চেষ্টা করেছেন আরকি। এবং এইজন্য তিনি কিছু এনফোর্সমেন্ট ব্যবস্থা করছেন যে সিরিয়াস লেভেলের শ্রমঘণ্টা থাকবে। তারপরে তোমার সবাই মিলে কাজ করবে এবং যাকে যেইভাবে বলা হবে সে এইটুকু উৎপাদন হবে এবং এইটুকু তোমার মনে করো যে বিক্রি হবে এবং এইটুকু সবাই মিলে ভোগ করবে এবং সবাই মিলে একটা সেন্ট্রাল আইডিয়ার অধীনে কাজ করবে। এখানে মার্কেট বলে কিছু থাকবে না এবং মার্কেটের এখানে কোনো দরকার নেই। এখানে কোনো ইনভিজিবল হ্যান্ড এবং ভিজিবল হ্যান্ড কিছুই থাকবে না আরকি। যার কারণে তোমার এটা সেন্ট্রালি প্ল্যান্ড হবে। সে একই কাজটা করেছে লেনিন। লেনিন যখন বলশেভিক বিপ্লবের পরে আসলো, লেনিন তো আ আ ২০ এর দশকের শুরুতেই মানে উনি মারা যান। পরবর্তীতে স্টালিন আসার পরে উনি এইটা আরো শক্তিশালী সুপার স্ট্রাকচার করে এইটা একটা বড় ধরনের কর্মকাণ্ড শুরু করেন এবং দেখা যায় যে শুরুর দিকে একদম আ ৩০, ৪০, ৫০, ৬০ এর দশক পর্যন্ত এই জিনিসটা খুবই মানে lucrative ছিল এবং পৃথিবীতে সবাই পৃথিবীর বিভিন্ন দেশ এই জিনিসটার উপর মানে একটা তাদের একটা আকর্ষণ হলো যে না আসলেই তো আ সোভিয়েত ইউনিয়ন কি দ্রুত এই গত ২০, ৩০, ৪০ বছর ধরে ধাই করে ৫-৬ রেটে উন্নয়ন করছে। তারা একটা সেন্ট্রাল ইকোনমি প্র্যাকটিস করছে। সব জায়গায় করছে। কিন্তু পরবর্তীতে আস্তে এইটার একটা লিমিট আছে এবং এই লিমিটটা পরবর্তীতে গিয়ে ধরা পড়ে আরকি। তো এইটা আরেকটা স্টোরি। বাট মেইন স্টোরি যেটা হচ্ছে আপনি যে যদি মার্কস এখন ওখানেই আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে সোভিয়েত ইউনিয়নের ফলো মার্কসিজম আর হচ্ছে চায়নার ফলো মার্কসিজম, হোয়াট ওয়াজ দ্য মেইন ডিফারেন্স? হোয়াই সোভিয়েত ইউনিয়ন ফল অ্যান্ড চায়না ইজ স্টিল থ্রাইভিং? চায়না যেটা করেছে ওই যে মাও জেদং এর কনসেপ্ট ছিল ১৯৭৮ পর্যন্ত। তো ৭৮ এর পরে তার যে পরবর্তী যে ছিল দেং জিয়াওপিং এটা নিয়ে আমরা আলোচনা করেছি আরকি। তারপর আমি বলব দেং জিয়াওপিং উনি মোটামুটি বুঝতে পেরেছিলেন যে আসলে পৃথিবীর ভবিষ্যৎ কোন দিকে। উনি এসে আস্তে মোটামুটি মার্কেটটাকে আ ওই ইয়ের মধ্যে না রেখে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট আইডিওলজি বা সেন্ট্রাল প্ল্যানিং এর মাধ্যমে না নিয়ে ইনি আস্তে এই জিনিসগুলো ওপেন করে দেওয়া শুরু করেছে এবং বৈশ্বিক বাজারের সাথে তাদের একটা যোগাযোগ শুরু হয়ে যায় এবং বাজার ব্যবস্থা আস্তে একবারে পারেনি। ধীরে ওপেন করা শুরু করে আরকি। বাইরে থেকে ফরেন ইনভেস্টরদের নিয়ে আসে। ফরেন ইনভেস্টর নিয়ে এসে এইখানে বিভিন্ন বিনিয়োগ করার চেষ্টা করে এবং পরবর্তীতে আস্তে চায়না এমন হয়ে যায় যে সারা দুনিয়ার আস্তে একটা ফ্যাক্টরি হয়ে যায় আরকি। তো এইটাই সে করার চেষ্টা করছে। যেটা তোমার রাশিয়া মানে তাদের সিস্টেমে এটা ছিল না। কারণ তারা তো সফলতা পেয়েছে। লেনিন এবং স্টালিনের যে তোমার একদম স্ট্রিক্ট মেজার অফ সেন্ট্রাল প্ল্যানিং এবং যতদিনে তারা বুঝতে পেরেছে ততদিনে তাদের আর কিছু করার ছিল না। করার যেটা ছিল সেটা হচ্ছে যে ওই সেন্ট্রাল প্ল্যানিংটা না রেখে আস্তে তারা সেপারেট হয়ে গেল এবং করেই আস্তে এখন হয়তোবা বুঝতে পেরেছে। কিছুটা হইলেও তারা আম মুক্ত বাজারের দিকে আসছে আরকি। এবং চায়নাও এটা করেছে এবং চায়না একটু বেশি আগে করার কারণে চায়না কিন্তু টিকে গেছে এবং তাদের যদিও মুক্ত বাজার তারপরে বলব যে তার যে মার্কসের যে আইডিওলজি বা তো মাও জেডং এর যেই ক্যাপিটালিস্ট যেই সোশ্যালিস্ট আইডিওলজি এগুলা কিছু কোর ফিলোসফি তারা ধরে রেখেছে আরকি। এটা হচ্ছে বাস্তবতা আরকি। কিন্তু মার্কসের এখানে সফলতা হচ্ছে যে তিনি সারা দুনিয়াকে শেখাতে পেরেছেন যে একটা রাষ্ট্র বা একটা সমাজ বা অর্থনীতি সিস্টেমের মেইন কাজ কোনো গুটিকতক বা মুষ্টিমেয় কিছু মানুষকে সার্ভ করা না। একটা অর্থনৈতিক সিস্টেম বা একটা রাষ্ট্রের কাজ হচ্ছে যে তোমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে সার্ভ করা এবং এটার দ্বারা প্রত্যেকেই বেনিফিটেড হবে এবং কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। তোমার ব্যক্তিগত লাভ বা লস কিছু থাকবে না। সবাই সবার জন্য কাজ করবে এবং সেন্ট্রাল প্ল্যানিং এর মাধ্যমে কাজ করে সবাই সবার একটা মানে উৎপাদন করবে এবং এটা বন্টন হবে রাষ্ট্রীয়ভাবে আরকি। এবং এটার মাধ্যমে যেই আইডিয়াটা পরবর্তীতে হয়তোবা সোশ্যালিজম ওইভাবে টিকে নাই।
পৃথিবীর নানা দেশে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমাদের এই দেশ, পার্শ্ববর্তী দেশ, অনেক দেশেই কিন্তু তোমার লেফটিস্টরা দীর্ঘ সময় অনেক আন্দোলন সংগ্রাম এবং চেষ্টা করেছে। পুরোপুরি সবকিছুই ব্যর্থ হয়েছে বলা যাবে না। পৃথিবীর এই সময়ের যে আমরা ওয়েলফেয়ার স্টেট বলি, এখানে মার্ক্সের কিন্তু অনেক বড়, বড় অবদান রয়েছে। মার্ক্সের আইডিয়া পুরোপুরি না নিলেও তারা কিন্তু হালকা হলেও একটু হলেও নিয়েছে যে তোমার সোশ্যালিস্ট স্টেটগুলোও কিন্তু তোমার সেন্ট্রাল প্ল্যানিং এর মাধ্যমে যেইসব সার্ভিস দেওয়ার কথা তারা অনেক কিছুই দেয়। সেক্ষেত্রে তারা কি করে? তারা হাই লেভেল অফ ট্যাক্সেশন করে অন দ্য ক্যাপিটালিস্ট। এইটাও এক ধরনের তোমার হাফ হার্টেড বা আমি বলব যে একটা ইফেক্টিভ লেভেলের মার্কসিজম প্র্যাকটিস করা হয়। এটা কেউ স্বীকার করবে না, কিন্তু এখানে মার্ক্সের অনেক বড় ভূমিকা আছে বলে আমি মনে করি আরকি। এটুই হচ্ছে আমার মার্ক্স নিয়ে বক্তব্য। কারণ এর বাইরে তোমার এখানে একটা পয়েন্ট যদি আমি অ্যাড করি মার্কস সম্পর্কে। মার্কস হ্যাঁ, বলো। যেটা বলছে মার্কস কিন্তু এই চায়নার মডেল ইউ ক্যানট কন্ট্রিবিউট টু মার্কস অ্যাকচুয়ালি। কারণ না, না, হচ্ছে না, না। অ্যাকর্ডিং টু মার্কস সে সরাসরি বলে দিছে যে ক্যাপিটালিজম অ্যান্ড কমিউনিজম ক্যান নট কোএক্সিস্ট টুগেদার। হুম। কারণ হচ্ছে ক্যাপিটালিজম ইজ অ্যান এক্সপ্লয়টেটিভ সোসাইটি অ্যান্ড ইট ক্যানট লিভ উইথ কমিউনিজম, বাট চায়না হ্যাজ প্রুভেন হিম রং। 1979 সাল পর থেকে চায়না কিন্তু বোথ কমিউনিজম অ্যান্ড ফ্রি মানে মার্কেট ক্যাপিটালিজম। এক্সাক্টলি এটা আমি বলতে যাচ্ছিলাম আরকি। সো যেহেতু ২ টা একসাথে রাখছে যে এখন এই কারণে চায়না ইজ হ্যাভিং গ্রোথ অ্যান্ড বুম, বোথ কন্ট্রোল অ্যান্ড ইনসেন্টিভ দে ওয়ার দেয়ার ইন দেয়ার ইকোনমি। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট যে কার্ল মার্কসের আইডিয়াটা ইউ আর অ্যাবসোলিউটলি রাইট যে পুরো দেশে প্রত্যেকটা ওয়ার্ল্ডে সবাই এখন ফলো করতেছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা ছিল সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ বোথ। আমার কাছে এটা মনে হয়েছে যে কার্ল মার্কসের হিস্ট্রি পড়ার পরে যে আপনাকে সেন্ট্রাল প্ল্যানিংও রাখতে হবে কিছু, কিছু জায়গায়। আবার আপনাকে কিছু, কিছু জায়গায় হচ্ছে ওই মার্কেট ইনসেনটিভ রাখতে হবে আরকি। এক্সাক্টলি এই শোনো মানে এই বইটার বাইরে আরো তোমার মার্ক্সের যারা ক্রিটিক্স রয়েছে বা এখন যারা মার্কসিজম গুলো প্র্যাকটিস করে, তো তাদের একটা বক্তব্য হচ্ছে যেমন উলফ নামে একজন আমেরিকান ইকোনমিস্ট আছে, ওনার বইয়ে বা ওনার যে পডকাস্ট গুলো তুমি যদি শুনে দেখো, তো ওনার বক্তব্য হচ্ছে যে রাশিয়া বা চায়না যেইটা দিয়ে শুরু করেছিল হচ্ছে স্টেট মার্কসিজম বা স্টেট তোমার সোশ্যালিজম। বলছে যে মার্ক্স তো এরকম করে বলে যায় নাই। এখন মার্ক্সের হচ্ছে কি যারা যেভাবে পারে ব্যবহার করেছে। কেউ মনে করো যে তোমার সত্যিকার অর্থে মার্ক্স এটা মানে ব্যবহার করা যে মার্ক্স যেটা বাই দ্য বুক বলেছে এটা আবার ব্যবহার করা যাবে না। কারণ এটা তো সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আবার যারা করেছে ধরো রাশিয়াই বলো বা ল্যাটিন আমেরিকার দেশগুলো বলো বা চায়নাই বলো, তারা করেছে কি তাদের সুবিধা মতো বা তাদের পলিটিক্যাল যেইভাবে ভালোভাবে এক্সপ্লেইন করা যায় এইভাবে। যেমন ধরো সেন্ট্রাল প্ল্যানিং, গভর্নমেন্টের কিছু লোক তোমার এটা আবার কন্ট্রোল করবে। এখন এই কিছু লোক কারা? কিভাবে নির্বাচিত হবে এবং তারা আসবে কিভাবে? এই জিনিসগুলা কিন্তু মার্ক্সের থিওরি ফলো করে করা হয় না। এখানে যারা হয়েছে তারা আবার কোর ক্যাপিটালিস্ট হয়ে গেছে। কারণ এই যে সিস্টেমটা সেন্ট্রাল প্ল্যানিং তুমি দাঁড় করালা, এই সেন্ট্রাল প্ল্যানিং সুবিধাভোগী কারা? এই সেন্ট্রাল প্ল্যানিং এ আবার সুবিধাভোগী দেখবা মুষ্টিগত লোক। উম এটা আর্থিকভাবে তারা ক্ষমতাশালী না হলেও কিন্তু তারা পলিটিক্যাল যে পাওয়ারটা এটা পুরোটা এনজয় করে। এটার কিন্তু ডেফিনিটলি কোনো ভ্যালু কম না। এই আইডিওলজি ইউজ করে তো আফ্রিকার আমি একেবারে শেষ করে দিছি আমি। প্রত্যেকটা দেশে। এক্সাক্টলি। ল্যাটিন আমেরিকাতে অনেক প্রবলেম হয়েছে। তারপরে তোমার যারা ধরো তুমি মনে করো স্ট্যালিন বা লেনিন বা স্ট্যালিনের পরে যারা স্ট্যালিন গ্রুপ অফ পিপল যারা ছিল, তারা কি ছিল? সে তো দিন শেষে অটোক্রেট হয়েছে। সে তো মানে প্রপার তোমার মার্ক্সের যে বাই দ্য বুক কথাগুলো রয়েছে, মানুষের জন্য সবকিছু করা। না, উনি সবকিছু মানুষের জন্য করেছে কিনা এটা তো সবাই বলে। এটা ডেমোক্রেটরা বলে, ফ্রি মার্কেটরা বলে, সোশ্যালিস্টরা বলে, অটোক্রেটরা বলে সবাই বলে আরকি। কিন্তু দিন শেষে দেখা যায় যে কিছু মুষ্টিমেয় মানুষ কিন্তু প্রচুর ক্ষমতার অধিকারী হয়েছে। যেটা প্রপার ডেভিয়েশন ফ্রম মার্ক্স। মার্ক্স যেটা চিন্তা করছে যে হ্যাঁ, ওর থিওরিটা ছিল যে কালেক্টিভ একটা আইডিয়া থাকবে। কালেক্টিভিজমটা হচ্ছে পিপলের কালেক্টিভিজম। এইটা রুলারদের কালেক্টিভিজম না। যে আমরা কয়েকজন শাকিল আর আমি তহিদুলাই আমরা ২ জনে মিলে ঘোষণা করলাম আমরা মার্কসিজম প্র্যাকটিস করি। তারপর লোকজনকে বলে দিলাম এটা করো এবং লোকজন না করলে এদেরকে জেলে দেই। এবং এইভাবে আমি ৩-৪ মিলিয়ন মানুষকে আমি জেলে পুরে মেরে ফেলবো, নির্বাসনে পাঠাবো সাইবেরিয়া। এটার নাম তো মার্কসিজম না আরকি আল্টিমেটলি। তো মার্কসিজম আমি যেটা বলতে চাচ্ছি যে ইটস আ কালেক্টিভিজম, কালেক্টিভ অ্যাকশন অফ পিপল, নট দ্য কালেক্টিভ অ্যাকশন অফ স্টেট অনলি। এইটা হচ্ছে তোমার বড় বিষয়। আরেকটা হচ্ছে যে পৃথিবীর সকল ধর্ম বেশিরভাগ সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং মার্কসিজমটাকে একটা ধর্ম হিসেবে ধরে নেওয়া হয়েছে এবং এই ধর্মটাকে আবার রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। সুতরাং মার্কসিজমের যেমন সফলতা রয়েছে বা মার্কসিজম যে উদ্দেশ্য করা হয়েছে তার অনেক আ তার যে প্রকল্পগুলা রয়েছিল, উনি যেটা বলেছেন যে একসময় পুঁজিপতিরা অনেক পুঁজি অর্জন করবে। তারপর তারা পুঁজি অর্জন করে শ্রমিককে একটু দূরে সরানোর জন্য তারা বেশি, বেশি টেকনোলজি বা তোমার মেশিনারি ইউজ করবে। পরবর্তীতে যখন শ্রমিক থাকবে না, মেশিনারি থাকবে, তখন আবার পুঁজির পরিমাণটা কমে যাবে। এইভাবে ইকোনমিক সাইকেলটা বুম অ্যান্ড বাস্ট হবে এবং আস্তে, আস্তে এতে তোমার শোষিত লোকজন, বুর্জোয়া যারা আছে, শ্রমিক শ্রেণীর লোকজন আছে, দুনিয়ার মজদুর যারা আছে, তারা এক হয়ে তোমার পুরো সিস্টেমকে ভেঙে দিবে আরকি। তো এগুলো হচ্ছে কি অনেক সুন্দর, সুন্দর কথা ছিল। অনেক তোমার প্রতিশ্রুতি ছিল। হয়তো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে অনেক দেশে।
বা আরো ভালো হতে পারতো, কিন্তু দিন শেষে তো আমরা সবাই নিজে মার্কস না, আমরা হচ্ছে তৌহিদ আলী, আমরা হচ্ছে স্ট্যালিন, ল্যালিন, শাকিল। আমরা আমাদের আইডিওলজির সাথে মার্কসকে একটা মিশিয়ে স্যালাইন বানাবো, তুমি তোমার আইডিওলজির সাথে বানায় একটা স্যালাইন বানাবো, তারপরে তুমি কিন্তু এটা পান করবা আর কি, ঠিক আছে? কোনো দেশে তো গুড় কিন্তু সব দেশে পাওয়া যায় না, যে দেশে চিনি পাওয়া যায় সেই দেশে চিনি, যে দেশে স্ট্যাভিয়া পাওয়া যায় সেই দেশে স্ট্যাভিয়া, যেখানে কিছুই পাওয়া যায় না সেখানে তো তোমার লবণ তো আছেই। তো এই যে তোমার প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশনটা কেমন, এইটা হচ্ছে সারা দুনিয়া জুড়েই ভ্যারি করেছে। তুমি আমাদের এই পশ্চিমবঙ্গে দেখো, এখানে এক ধরনের তোমার লেফটিস্ট চর্চা হয়েছে, এবং বাংলাদেশের অনেক জায়গায় লেফটিস্ট চর্চার নামে দেখবা যে উগ্রপন্থী পন্থার চর্চা হয়েছে। এখন এটা তো আর মার্কসের দোষ না আর কি, মার্কস কি বলে গেছে যে তুমি ধরে ধরে লোকজনকে গুলি করে তারপর চাঁদা আদায় করো, তোমাদের একমাত্র পন্থা হচ্ছে চরমপন্থা? না, বিষয়টা এরকম না। অর্থাৎ পৃথিবীতে কোনো সিস্টেম, যে সিস্টেমগুলো মানুষ বানাইছে বা আমরা যে সিস্টেমগুলো প্র্যাকটিস করি, ফ্ললেস কোনো কিছুই না। মার্কসিজম নট আ রিলিজন, স্ক্রিপচার অর বাইবল অর এনিথিং ডিভাইন। এটা যতটুকু আমাদের দিয়েছে এর জন্য আমরা মার্কসের প্রতি কৃতজ্ঞ। আরো ভালো কিছু হতে পারতো যেটা আমরা দেখি নাই। আবার এখন যা কিছু হচ্ছে ক্যাপিটালিজমের মধ্য থেকেও, সোশ্যাল ওয়েলফেয়ার নামে, এখানেও কিন্তু মার্কসের আইডিওলজির অনেক বড় বড় কন্ট্রিবিউশন রয়েছে। চায়না আসছে, চায়না শুরু করেছে মার্কসিজম, এখনো অনেক কিছু মার্কসের অনেক অনেক বড় বড় আইডিয়াগুলো ধরে রেখেছে, আবার কিছু আইডিয়াগুলো ওপেন করে দিয়েছে আর কি। তো এটাই হচ্ছে তোমার মার্কসের সফলতা। মার্কস স্টিল ভেরি মাচ রেলেভেন্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমার টেক অ্যাওয়ে ফ্রম দিস লার্নিং। তো তোমার এর বাইরে আলফ্রেড মার্শালকে নিয়ে যদি তুমি কিছু বলতে চাও আর কি, আলফ্রেড মার্শালের বক্তব্য। আমার কাছে আলফ্রেড মার্শাল হচ্ছে এই যত ৩ জন যে পড়ে আসছিলাম তার মধ্যে সবচেয়ে ব্যালেন্সড ইকোনমিস্ট। আমি একটু তার সম্পর্কে বলতে চাই, আলফ্রেড মার্শাল সম্পর্কে। আলফ্রেড মার্শাল হচ্ছে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে আমি ইউজ করব, সেটা হচ্ছে যে যখনই আমরা ফ্রি মার্কেট ইকোনমি বলি, যখনই আমরা দেখি যে ওই যে ফার্স্ট গিল্ডেড এজ হ্যাপেন্ড ইন 1900s, যে এখন আবার আমাদের সেকেন্ড গিল্ডেড এজ হচ্ছে যে 1% অফ দ্য পপুলেশন কন্ট্রোলস 90% অফ দ্য ওয়েলথ অফ এ কান্ট্রি। আমেরিকাতে এখন ট্রু এটা, সব দেশেই মোটামুটি এটা ট্রুর দিকে যাচ্ছে যে 1% কন্ট্রোলস মোস্ট অফ দ্য পপুলেশন, মোস্ট অফ দ্য ওয়েলথ। সো এটার মানে কি এইটাই বোঝায় যে যখনই কোনো ইকোনমি আসবে ইনইকুয়ালিটি হইতেই হবে। So that is his argument. His entire life was to answer the question that is inequality available. His entire life was like that. He worked for that and he was trying to find that answer. But Alfred Marshall সবচেয়ে বড় ওয়ান অফ দ্য, আমরা কেমন আলফ্রেড মার্শালকে চিনি অ্যাজ এন ইকোনমিক্স স্টুডেন্ট, যে যখন আমরা আন্ডারগ্রেড করছি, মাস্টার্স করছি, সেই হচ্ছে যে আগে যে ইকোনমিক্সের কোনো ফিল্ড ছিল না। অ্যাডাম স্মিথ না। মোরাল ফিলোসফি নিয়ে আসছে, কার্ল মার্কস একটা এগেইনস্ট আইডিয়া নিয়ে আসছে, থিওরি অফ কম্পারেটিভ ডেভিড রিকার্ডো নিয়ে আসছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ। সে যেটা করছে সে হচ্ছে যে এই যত আইডিয়া আছে সবগুলোরে গ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করছে। মানে আমরা যখন পড়াশোনা করছি ইকোনমিক্স, যেই ইকোনমিক্স পড়ছে সে তার ফান্ডামেন্টাল থিওরি পড়ছে, সে গ্রাফের মাধ্যমে সাপ্লাই ডিমান্ড মেকানিজম বুঝাইছে, সে গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে কখন একটা ফার্মের জন্য তার রেভিনিউ এবং তার প্রফিট হচ্ছে একটা হাইয়েস্ট লেভেল। সে প্রথম নিয়ে আসছে মার্জিনাল ইউটিলিটি অ্যানালাইসিস। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে যে আপনার যখন একটা এক্সট্রা প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন, এই যে ইউটিলিটিটা আপনি তৈরি করলেন, এই মার্জিনাল ইউটিলিটি, যেটা এক্সট্রা ইউটিলিটি, এটা যদি আপনার মার্জিনাল কস্টের সমান হয় তাহলে আপনার কোম্পানি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট লেভেলে আছে। সো এই যে ইউজিং ম্যাথমেটিক্স, ব্রিঙ্গিং দ্য হোল আইডিয়া অফ ইকোনমিক্স ইনটু একাডেমিয়া, দ্যাট ইজ আলফ্রেড মার্শাল। তার বই প্রিন্সিপালস অফ ইকোনমিক্স অফ 1890, এটাই ছিল হচ্ছে আমাদের কারেন্টলি যে ইকোনমিক্স টেক্সট বুক আপনি বলেন যে ইকোনমিক্সের সায়েন্স, এটা হচ্ছে সে তার মানে তার কন্ট্রিবিউশন আর কি। সো আমরা যাই পড়ি, মার্জিনাল রেট অফ ডিক্রিজিং ইউটিলিটি, দেন মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এই সব ল অফ মার্জিনাল ডিমিনিশিং রিটার্ন, এই উনি হচ্ছেন মানে আধুনিক আধুনিক অর্থনীতি আধুনিক আব্বাজান আর কি। আব্বাজান আর কি। সো আপনি অ্যাডাম স্মিথকে যদি বলেন কনসেপ্ট, যে সে আনসে কনসেপ্ট, সে হচ্ছে এটা ওই যে বইয়ের মধ্যে, গ্রাফের মধ্যে, ম্যাথমেটিক্সের মাধ্যমে নিয়ে আসছে আর কি। সো মেইন কাহিনীটা যেটা হচ্ছে যে দ্যাট ইজ হি হ্যাজ ডান, কারণ সে প্রফেসর ছিল, সে এগুলো করছে সবসময়। সো তার মেইন আইডিয়াটা ছিল যে তার একটা লাইন আছে, আমি লাইনটা আগে বলি, সেটা হচ্ছে এরকম যে আই হ্যাভ ডেভোটেড মাই সেলফ ফর দ্য লাস্ট 25 years টু দ্য প্রবলেম অফ প্রভার্টি অ্যান্ড very little of my work has been devoted to any inquiry which does not bear upon that. মানে সে বুঝাতে চাইছে আমি যে এত পড়াশোনা করছি, এত কিছু করছি একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য, যে হাউ টু মেক পিপলস লাইফ বেটার, হাউ টু ব্রিং ওয়েলফেয়ার, হাউ টু মেক পিপল ইকুয়াল। সো এখানের মধ্যে যদি তার এই আইডিয়াগুলো নিয়ে আসি আমরা, যে সে অ্যাকচুয়ালি তাহলে চাইছে কি। সো সে প্রথমে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ড যে থিওরি, সেগুলোকে প্রমাণ করছে দিস আর গুড। আপনাকে লেইজে ফেয়ার স্টেট তৈরি করতে হবে বিজনেস এবং ইনসেন্টিভের জন্য। বিজনেস, গভর্নমেন্ট ওই সিচুয়েশন তৈরি করবে যেটার মাধ্যমে
তার যে লোকাল ইন্ডাস্ট্রি, তার যে মার্কেট রান করবে, এবং উই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, ইনভিজিবল হ্যান্ড, এগুলোর মাধ্যমে উই উইল বি ইন এ বেটার সিচুয়েশন। সে এই জিনিসটাও স্পেসিফিক্যালি বলছে যে ইউ ক্যান নট লেট মার্কেট রান ফ্রি। সে সরাসরি তার কিসের মধ্যে আসছে যে যদি আপনি মার্কেট রান করতে দেন, দ্যাট ইনসেন্টিভ, দ্যাট সেলফিশ বিহেভিয়ার উড লিড টু সোশ্যাল প্রবলেমস ইন ওয়ান হ্যান্ড। সে ইন অ্যানাদার হ্যান্ড হি অলসো এগ্রি, মানে আর্গু করছে যে মানে এখন একটা কাটকে দিকে আপনি এখন বিশাল গভর্নমেন্ট বানিয়ে দিবেন যারা হচ্ছে ব্যুরোক্রেটিক ইনএফিসিয়েন্সি নিয়ে আসবে, তাহলে আপনি ধরা খাবেন। সো হি ওয়ান্টেড টু ব্রিং এ ব্যালেন্স ইনটু এ ফ্রি মার্কেট সিস্টেম অ্যান্ড ইনটু এ কন্ট্রোল সিস্টেম। সো এই যে দুইটার মধ্যে, তো তার মানে তো আপনি কি করবেন? তখন সে অ্যাকচুয়ালি প্র্যাগমেটিক ইনিশিয়েটিভের কথা চিন্তা করছে। হি ওয়াজ নট ডগম্যাটিক অ্যাকচুয়ালি। সো হিজ policy prescriptions, his ideology was more like pragmatic. So সে বলতেছে যে কিছু কিছু জায়গায় গভর্নমেন্টকে রুল নিতে হবে। প্রথম যে সেক্টরটা সেটা হচ্ছে যে ইউনিভার্সাল এডুকেশন। গভর্নমেন্টকে মেক শিওর করতে হবে যে সে দেশের মধ্যে ইউনিভার্সাল এডুকেশনকে কন্টিনিউ রাখবে, এবং এটা শুধুমাত্র যে ফেয়ারনেস বা হচ্ছে আপনার হচ্ছে ফিক্সিং দ্য মার্কেট এই কারণে না। আপনি যখনই গভর্নমেন্ট তার যে পুর পপুলেশন আছে তাদের স্কিল সেটকে ইমপ্রুভ করবে এই ইউনিভার্সাল এডুকেশনের মাধ্যমে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই আনস্কিল লেবার ফোর্স চলে যাবে মার্কেট থেকে, এবং যারা থাকবে মার্কেটের মধ্যে দে উইল বি বেটার রিওয়ার্ডেড বাই দ্য মার্কেট ফোর্সেস। আপনার যে ডিমান্ড অফ দিস লেবার উইল বি দেয়ার অ্যান্ড দ্যার উইল বি প্রাইস অ্যাটাচড টু দ্যাট ডিমান্ড, অ্যান্ড দ্যাট উইল ডিসাইড দ্য বেটার রিওয়ার্ড সিস্টেম ফর দ্য পিপল। সো হি অ্যাকচুয়ালি স্যাড, so that's why I like him. Why? He's saying you have to give free incentive to people. And he did not diminish government like Adam Smith did, David Ricardo did. So কার্ল মার্কস তো পুরো গভর্নমেন্টেরই দিয়ে দিছে সবকিছু। সো দুইটা পার্সপেক্টিভ থেকে ব্যালেন্স আসতে হবে। সে বলতেছে যে ইয়েস, ইউ হ্যাভ টু গিভ ফ্রি রান টু মার্কেট, বাট উইথ কন্ট্রোল ইন পলিউশন, উইথ কন্ট্রোল ইন সোশ্যাল ডিগ্রেডেশন, উইথ কন্ট্রোল ইন এডুকেশনাল সিস্টেম। ইউ হ্যাভ টু ব্রিং সিস্টেমস ওয়ের ইউ ক্যান ইমপ্রুভ দ্য স্কিল অফ ইউর পিপল। যখনই মানুষ স্কিলড হবে তখন সে ডেভেলপ করবে। সো আমরা যদি আজকের মডার্ন কোশ্চেনের মধ্যে আসি যে কি করা যায়, তাহলে কি এখন হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স বেশি নিবে? এই অ্যান্সার কি হবে যে মানে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে এই সকল কাজ করবে? সে যে জিনিসটা বলতে চাচ্ছে, সে আলফ্রেড মার্শাল লিটারালি ডিডন্ট সাপোর্ট ফিসকাল রিডিস্ট্রিবিউশন, যে আপনি ট্যাক্স করবেন তারপর এগুলো হচ্ছে মানুষের কাছে দিবেন। এতে যেটা হয়, সে কখনোই ডিসইনসেন্টিভাইজিং, যে আপনি বেশি ট্যাক্স দিলে যে বড় মানে যারা এন্টারপ্রেনার আছে তারা হচ্ছে মানে ডিসইন্টারেস্টেড হবে ইনোভেশনে এবং কাজ করতে। উইলিংনেস টু ওয়ার্কের যে ব্যাপারটা, সেটাকে সে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে বলছে, yes, you do that, but also you have to make sure that you do not create a system of losers. Yes, for that a little bit of tax you can do, but not whole tax like Karl Marx is proposing that everything should be for the people. So this kind of fiscal redistribution, instead of doing that, keep the system so that the market can run free. তার সাথে সাথে যেই লেবার আছে তারা যাতে স্কিলড হয়। সেই কারণে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে অপরচুনিটিতে, আপনাকে স্ট্র্যাটেজিক রিডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে হবে। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সে পছন্দ করছে, যে আস্তে আস্তে যারা বেশি ইনকাম করে তাদেরকে একটু বেশি ট্যাক্স দিবেন, যারা কম ইনকাম করে তাদেরকে কম ট্যাক্স দিবেন। সো ওইভাবে সিস্টেম করে ইফ ইউ ক্যান কাম অ্যান্ড ইউজ দিস অ্যানালিটিক্যাল টুলস, যে ম্যাথমেটিক্যালি সে বলতেছে আপনি মেজার করেন কার কতটুকু প্রফিট সে পাচ্ছে। এখনকার যে ইউজিং মডার্ন যে টুলস আছে, উই ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট, the cost and benefit analysis করে then deciding which initiative we should take. So এখনকার যে এখানের মধ্যে আছে, আমাদের যে এখন সেকেন্ড গিল্ডের এজ চলতেছে, এই সিচুয়েশনে আমার কাছে মনে হয় সে বলবে যে ভাই যাই করো করো, কিন্তু সবার জন্য প্রসপারিটি এনশিওর করো। খালি এক গ্রুপ অফ পিপল খালি প্রসপার করবে, বাকি সবাই ধরা খাবে, দ্যাট উইল নট লিড টু এ গুড। এক্স্যাক্টলি। তো উনি মানে এই জিনিসটা কাজ করতে গিয়ে মানে তোমার মেইনলি বলছে যে মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য বলছে, যে ওনার অনেক বড় বড় কন্ট্রিবিউশন আছে, যে ইকোনমিক্স ইটসেলফ, মডার্ন ইকোনমিক্সকে একদমই স্ট্রাকচারালি দাঁড় করানো। আমরা আজকে যে জিনিসগুলো দেখি বইতে পড়ি, যেমন ধরো তোমার ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ, তারপরে সিজর টাইপের যে কার্ভ, যেটা ইকোনমিক্সের বইয়ের শুরুতেই একদম উপরে দেয়া থাকে আর কি। এই যে মানে বিউটিফুল জিনিসগুলো, এগুলো কিন্তু উনি মানে আমাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাইছে এবং প্রুভ করছে আর কি। কিন্তু তার এর বাইরে মানে একদম পিওর ইকোনমিক থিওরির বাইরে তিনি মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং এটা মানুষের সক্ষমতা বৃদ্ধিটা কিভাবে প্রকৃতপক্ষে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে, এটা নিয়ে তার কিছু কাজ আছে আর কি। তো উনি বলছেন যে আসলে তোমার পৃথিবীতে আজকের বিশ্বে যদি ইনইকুয়ালিটি কমানোর সবচেয়ে বড় উপায় কি হতে পারে, সেটা মার্শালকে আমরা ফলো করতে পারি। মার্শাল বলছেন যে প্রত্যেককে স্কিল করতে হবে আর কি, এবং প্রপার এডুকেশন দিতে হবে এবং প্রপার ট্রেনিং দিতে হবে।
এবং এইটাই হবে যে তোমার সত্যিকার অর্থে একটা নেশনের বা একটা স্টেটের ম্যান পাওয়ার বলতে যা বুঝি তাদের প্রপার ওয়েলথ হচ্ছে এইটাই, স্কিল, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এবং এইটা যদি করতে পারি তাহলে উচ্চমানের যদি শিক্ষা থাকে এবং সবাই যদি অত্যন্ত দক্ষ থাকে, এবং এই যে আমরা এভরিডে যে টেকনোলজিগুলো পাচ্ছি এবং প্রযুক্তিগুলো পাচ্ছি, এটার সাথে যদি আমরা খাপ খাইতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মানে জনগণের মধ্যে তোমার এই দক্ষতাগুলো আসলে অনেক ক্ষেত্রেই ইনইকুয়ালিটি একটা কমার চান্স আছে আর কি। এবং আজকের দিনেও এই কথাটা কিন্তু প্রাসঙ্গিক, কারণ তুমি যদি দিন শেষে মানুষের এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সির পরবর্তীতে এফিসিয়েন্সি যখন ভালো হবে, তখন একুইটি যদি আমরা নজর দিতে পারি, যে এফিসিয়েন্সি আমি চেষ্টা করলাম ট্রেনিং এর মাধ্যমে, তারপরেও কিন্তু তোমার একটা গ্যাপ থেকে যাবে। এই গ্যাপটা কি হবে? একুইটি। একুইটি এখন কি ধরনের একুইটি? তো আমরা জানি যে যার যতটুকু প্রয়োজন ততটুকু সাপোর্ট আমরা যদি দিতে পারি, সাম পিপল লাইক তারা ফ্যামিলি ওয়াইজ ভালো হতে পারে, তাদের হয়তো বা তোমার সব সাপোর্ট লাগবে না, আবার যাদের একটু পুর ফ্যামিলি আছে তাদের এডুকেশনে আরো একটু এক্সট্রা পুশ আপ লাগবে। এই যে তোমার প্রত্যেককে ধরে ধরে যে তোমার একটু পুশ করা, এইটা কিন্তু তোমার যে ওয়েলফেয়ার যেই চিন্তা ভাবনা, যে কিছু লোককে তোমার এক্সট্রা সাপোর্ট দিতে হবে, এক্সট্রা কেয়ার দিতে হবে, এটা কিন্তু তোমার মার্শালের শুরুর দিককার কনসেপ্ট। উনি বলছেন যে এই সাপোর্টগুলো যদি আমরা দিতে পারি তাহলে একটা তোমার আলটিমেটলি স্টেট ভালোভাবে চলবে। আর মার্শালের কিছু আইডিয়া হচ্ছে যে তোমার ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনইলাস্টিক ডিমান্ড, এই যে আমরা বিভিন্ন বড় বড় কনসেপ্টগুলো পড়ি, এগুলো কিন্তু প্রপারলি ডিফাইন করছে তোমার মিস্টার মার্শাল। তো মার্শালের অবদান আমি বলবো যে তোমার ইকোনমিক্সকে সে প্রপার একটা সাবজেক্ট হিসেবে, পড়ার যোগ্য একটা বিষয় হিসেবে উনি মোটামুটি স্থাপন করেছেন। আর নইলে ইকোনমিক্স পড়া, পত্রিকা পড়াতে একই। একটু বেশি করছে, লাইফটা এত ডিফিকাল্ট করে ফেলছে। এবং হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে এটা বিতর্ক থাকতে পারে আর কি। তারপরেও স্টিল আই অ্যাপ্রিশিয়েট সে চেষ্টা করেছে আর কি। সে তার অনেক মানে ভক্ত বৃন্দ রয়েছে, আমরাও একটু ভক্ত আর কি। তো আমাদের আলোচনা মনে হয় আজকে এখানেই শেষ করি। ইটস টু মাচ হার্ড অ্যান্ড কমপ্লিকেটেড আলোচনা। আমরা চেষ্টা করেছি মোটামুটি ইজি রাখার জন্য আর কি। তারপরে তোমার বিশ্লেষণগুলো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, bhai. I really enjoyed it, and most of all, discussing this was a real attractive part of our journey. Thank you so much. We'll see you next episode.